গল্পটি সত্য পত্র ভারতী বুকস প্রাইভেট লিমিটেড দ্বারা সংরক্ষিত। প্রায় 2300 বছর আগের কথা। একজন বছর 33-এর যুবক ইউরোপ মধ্যপ্রাচ্য জয় করে চীনের বেশ খানিকটা বিপর্যস্ত করে এসে দাঁড়ালেন সিন্ধু নদের তীরে। পারস্যের দারিউসও টিকতে পারেননি তার সাহসের সামনে। তিনিই ছিলেন মহান আলেকজান্ডার। তারই একটি বহুমূল্য আংটি চুরি হয় লন্ডনের একটি বিখ্যাত মিউজিয়াম থেকে। যোগুমামা কি পারবে সেই আংটি পুনরুদ্ধার করতে নাকি? নমস্কার, আমি সায়ন্তন এবং আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ আপনি শুনবেন শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কালজয়ী চরিত্র যোগুমামা সিরিজের একটি বিখ্যাত গল্প আলেকজান্ডারের আংটি। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক প্রসিদ্ধ নাম। তার জন্ম 1958 সালের 30 অক্টোবর কলকাতায়। সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কিশোর ভারতী পত্রিকার হাত ধরে। লেখক মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাস নির্ভর সাহিত্যের জন্যই পরিচিত। কিশোর ভারতী ছাড়াও নবকল্লোল, শুকতারা, প্রতিদিন, আজকাল প্রভৃতি পত্রপত্রিকায় প্রচুর গল্প লিখেছেন। তার সৃষ্ট বিজ্ঞানী গোয়েন্দা চরিত্র যোগুমামা ইতিমধ্যেই পাঠককুলের কাছে এক বহুল জনপ্রিয় একটি নাম। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি যোগুমামা রহস্য সমগ্র 2 এই বইটি থেকে। প্রধান চরিত্রে যোগুমামা এবং টুকলু। গল্প পাঠে আমি সায়ন্তন, যোগুমামার চরিত্রে শ্রদ্ধেয় শ্রী নরেন ভট্টাচার্য। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের যোগুমামার কাহিনী আলেকজান্ডারের আংটি। লন্ডনে এখন বিকেল। ডোর ব্রিজ দিয়ে হিথ্রো এয়ারপোর্টের লাউঞ্জে এসে একেবারে দিশেহারা হয়ে গেলাম। কোনো বিমানবন্দর যে এত প্রকাণ্ড হতে পারে ধারণাই ছিল না। চতুর্দিকে অজস্র টার্মিনাল আর অ্যারাইভাল পয়েন্ট। ডানদিক বাঁদিক সর্বত্র চলমান সিঁড়ি, রেস্তোরাঁ, ডিউটি ফ্রি শপ, ফোন বুথ, হাজার হাজার মানুষে গমগম করছে। কত দেশের মানুষ, কি হত্যা নেই। প্রতি সেকেন্ডে কোনো না কোনো বিমান উঠছে নামছে। থাই এয়ারওয়েজের বিমান আমায় 12 ঘন্টা অভিভূত করে রেখেছিল, যাকে বলে সত্যিকারের উড়োজাহাজ। দোতলা, এক এক তলায় কম করে 400-500 যাত্রী। মাঝে মাঝে হাঁটার জায়গা, টয়লেট, টিভি, ক্যান্টিন। মিনিটে মিনিটে ক্লান্তিহীন বিমান সেবিকারা পানীয় বা খাবার দিতে চেয়েছে। ঘোষণা হচ্ছিল। ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডে ফ্লাইট ইনফরমেশন ও যাত্রীদের জন্য নির্দেশ ভেসে উঠছিল। এম্বার্কেশন ফর্ম ভর্তি করে পাসপোর্ট সহ নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাগেজ ট্রলিতে মালপত্র। 2টো লাইন, একটা ইউরোপ ও আমেরিকান নাগরিকদের, বাকিটা পৃথিবীর অন্য সব দেশের। এখানেও তফাৎ। হঠাৎ কে একজন ডাকলেন, টুকলু। চমকে ফিরে দেখি চেনা মুখ। 2-1জনের পেছনেই। 1 সেকেন্ড লাগলো। তারপরে বললাম, আরে সুনীল বাবু। যাক, চিনতে পেরেছো তাহলে। কি যে বলেন, বাংলাদেশে আপনাদের নিয়ে যা কাণ্ড হলো এর মধ্যে ভুলে যাব? তবে হ্যাঁ, একটু কনফিউশন ছিল। সুনীল আচার্য নাকি মেজবা উদ্দিন আহমেদ? তা যা বলেছ। তবে মেজবা এখন দাড়ি ছোট করে ফেলেছে, তফাৎটা বেশ বোঝা যায়। তুমি একা? তোমার মামা, ডক্টর মুখার্জি আসেননি? গ্রেট ম্যান। উনি না থাকলে আমায় আর চলে ফিরে বেড়াতে হতো না। মামা এখন জার্মানিতে সায়েন্স কনফারেন্সে। শেষ হলে এখানে চলে আসার কথা। আর আমার আশাটা বেড়ালের ভাগ্যে শিখে ছেঁড়া। টিভিতে একটা কুইজ কন্টেস্ট হচ্ছিল, ওই মোবাইল থেকে SMS করে উত্তর পাঠিয়েছিলাম। দেখি লটারিতে নাম উঠে গেছে। 15 দিনের কন্টিনেন্ট ট্যুর প্যাকেজ। আমি চেঞ্জ করে কলকাতা লন্ডন কলকাতা নিলাম। কেন গো, এই সুযোগটা ছাড়লে কেন? নিখরচায় ইউরোপ মহাদেশ দেখা হয়ে যেত। হ্যাঁ, সেটা মন্দ হতো না,
তবে এখানে আমার 9 মাসই থাকেন। মাস্তুতো দাদার আবার বিয়ে 3 দিন পরে, ওদের ওখানেই থাকবো। ও হ্যাঁ, মজার ব্যাপার হলো আমার এই দেশে আসাটাও অনেকটা তোমার মতোই। লন্ডনের টেগর সেন্টারে ভারত থেকে প্রতি বছর বিশিষ্ট মানুষরা এসে বক্তৃতা দিয়ে যান। টেগর সেন্টার টিকিট পাঠায়, হসপিটালিটি দেয়। অনেক কাঠখড় পুড়িয়ে ওই দলে একবার ম্যানেজ করে নিয়েছি। নিজের পয়সায় তো ফরেন ট্যুর করা বেশ কঠিন, তাই না? যা বলেছেন। থাকছেন কোথায়, কোন হোটেলে? টেগর সেন্টারের নিজস্ব গেস্ট হাউস আছে, পরশু থেকে সেখানেই থাকবো। আজকাল থাকবো বন্ধুর কাছে, ওর নিতে আসার কথা, বাইরেই থাকবে। আমাদের পাসপোর্ট এন্ডোর্স হয়ে গেছে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি লাউঞ্জের শেষ প্রান্তে। কাঁচ দিয়ে দেখা যাচ্ছে সারি সারি গাড়ি দাঁড়িয়ে। তুমি কিভাবে যাবে? মাসি মেশো আসবেন নাকি? আসতে চেয়েছিলেন, আমি বলেছি চলে যাব। ওই 140 নম্বর বাসে হ্যারো উইলস্টোন গ্যারেজ লাস্ট পয়েন্ট, ওখানে পৌঁছে ফোন করলে মেশো নিয়ে যাবে। লাগেজ ট্রলি নিয়ে বাইরে বেরোতেই প্রচণ্ড ঠান্ডার কামড় হাড় অবধি কাঁপিয়ে দিচ্ছে। শনশন হাওয়া, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আকাশ স্লেটের মতো কালো। নার্ভাস লাগতে শুরু করেছে। লন্ডনের আবহাওয়ার খেয়াল খুশির কথা অনেক শুনেছি, কিন্তু শোনা আর দেখায় যে আকাশ পাতাল তফাৎ। সুনীলবাবুর বন্ধু এসে গেছেন। লম্বা চওড়া মানুষ, হাঁটু পর্যন্ত ঢাকা ওভারকোট। দুজনে কোলাকুলি হলো। তারপর সুনীলবাবু বললেন, বিক্রম, মেয়েটা অন্য। তোমায় বাংলাদেশের এক্সপিরিয়েন্সের কথা বলেছিলাম, মনে আছে? ওদের জন্যই বেঁচে ফিরেছি আমি। বিক্রমবাবু একগাল হেসে হাত বাড়িয়ে দিলেন। This is Bikram Purohit. Glad to meet you. ভদ্রলোকের গলা শুনে চমকে উঠেছি। অত বড় পুরুষালী শরীর থেকে বেরোচ্ছে লতা মঙ্গেশকরের গলা। চোখ বুজে শুনলে কেউ পুরুষ বলে বিশ্বাসই করবে না। সুনীল বললেন, বিক্রমের বউ বাঙালি, ও নিজেও কলকাতা থেকে কম্পিউটার কোর্স করছে। ওদের দেশ পাঞ্জাবে, আরও স্পেসিফিক্যালি পাকিস্তান পাঞ্জাবে। পার্টিশনের পর অমৃতসরে সেটেল করে। বিক্রম, তোমার বাড়ির নম্বরটা অর্ণবকে লিখে দাও। টুকলু, তোমার মাসির বাড়ির নম্বরটা আমায় দাও, ফোনে যোগাযোগ হবে। বৃষ্টি সমানে হচ্ছে, বাতাসও একই রকম। হাওয়ার দাপটে 2-1 ফোঁটা উড়ে এসে মুখে পড়ছে। শিউরে উঠছি। ছুরির মতো ধারালো ঠান্ডা, মনে হচ্ছে গর্ত হয়ে যাবে। বিক্রম বললেন, আপনি যাবেন কোথায় আর কিভাবেই বা যাবেন? ভুল করেছেন। আপনি একা এত বড় ব্যাগেজ, প্রথমবার এসেছেন, কাউকে আসতে বলা উচিত ছিল। হ্যারো বেশ দূর, এইরকম ওয়েদার বাসে কখন পৌঁছবেন তার ঠিক নেই। তার চেয়ে প্লিজ ডোন্ট মাইন্ড, ক্যান ইউ অ্যাফোর্ড 30 pounds? দেন আই ক্যান কল আ প্রাইভেট ক্যাব। আমার ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা। তাড়াতাড়ি ঘাড় নাড়লাম। বিক্রম রাস্তার ওপারে গেলেন। সুনীলবাবু বললেন, ও কাকার সঙ্গে থাকে। কাকা প্রায় 32 বছর এ দেশে, পণ্ডিত লোক, বিয়ে থাকা করেননি। ভাইপোকে অসম্ভব ভালোবাসেন। বাবা মা? বাকি সকলে দেশে। অমৃতসরে ওদের বেশ চক মিলানো কোঠি, রেগুলার যাতায়াত। এই তো বিক্রম বলেছিল, কাকা বোধহয় আজ সকালের ফ্লাইটে দেশে গেছেন। প্রাইভেট ক্যাব নিয়ে এসে গেছেন বিক্রম। 6 ফুট নিগ্রো ড্রাইভার। বিড়াল ছানাকে ঘেঁটি ধরে তোলার মতো অবলীলায় ঢাউস লাগেজগুলো ডিকিতে ঢুকিয়ে নিল। আমি ওদের বাই করে জীবনে প্রথমবার ইষ্টনাম জপ করে চেপে বসলাম। কিছুক্ষণের মধ্যেই সেন্ট্রাল লন্ডন পেরিয়ে এসে পড়লাম খোলামেলা এলাকায়। তারপর দুপাশে লন্ডনের বিখ্যাত কান্ট্রি সাইড। ছবির মতো ফার্ম হাউস বাংলো, গমের ক্ষেত, মাঝে মাঝে রাসবেরি চেরি গাছ। দু চোখ ভরে দেখছি, তবে পুরোপুরি উপভোগ করতে পারছি না। ঠিক পথে নিয়ে যাচ্ছে তো? আমাদের এক বন্ধু আমেরিকায় স্মাগলারের পাল্লায় পড়েছিল। নির্জন মাঝপথে গাড়ি থামিয়ে সব ডলার কেড়ে নিয়েছিল। প্রায় 45 মিনিট চলার পর আবার একটু শহর অঞ্চল। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, ইজ দিস হ্যারো? No, this is Wembley Park. গাড়ির মধ্যে রেডিওতে রুট ডাইরেকশন দেওয়া হচ্ছে, ব্রিটিশ উচ্চারণ। অর্ধেক বুঝছি না। একটু পরে তাকিয়ে দেখলাম রাস্তার দুধারে বড় বড় দোকান, 2-একটা ইন্ডিয়ান পাকিস্তানি রেস্তোরাঁ,
সাইনবোর্ডের নিচে লেখা আছে সাউথ হ্যারো। একটু সাহস এলো। মিনিট 5 মধ্যে আবার ফাঁকা ফাঁকা হয়ে এলো। বাঁদিকে মস্ত বড় শেড, সারি সারি বাস দাঁড়ানো। বাসগুলোর সামনে নম্বর 140। যাক, হ্যারো উইলস্টোন এসে গেছি। ক্যাব থেমে গেল। ব্ল্যাক ড্রাইভার দরজা খুলে দাঁড়ালো। Get down, please. কিন্তু মেশো কোথায়? গাড়ি বা কোথায়? আমি বললাম, প্লিজ ওয়েট, আইল জাস্ট মেক আ কল। রাস্তার ওপারে টেলিফোন বুথ। টেলিফোন কার্ড পাঞ্চ করে বোতাম টিপলাম। রিং হচ্ছে, নো রিপ্লাই। বেজে বেজে কেটে গেল। শিরদাঁড়া বেয়ে বরফ স্রোত নেমে গেল। এর মানে বাড়িতে মাসি মেশো কেউ নেই। রাস্তার ওপার থেকে ভুরু কুঁচকে ক্যাব ড্রাইভার আমায় ডাকছে। ব্যাগেজ নামিয়ে দিয়েছে রাস্তায়। আর কিছু করার নেই, এবার একা অপেক্ষা করতে হবে। আকাশের দিকে তাকালাম। মেঘ কেটে গেছে, নীল আকাশ। সূর্য ডুবে গেছে, অন্ধকার নামছে। হাড় হিম শ্মশানের হাওয়া বইছে। কপালে যা আছে হবে। ড্রাইভারকে টিপ সহ 32 পাউন্ড দিয়ে দিলাম। ও সাঁ করে গাড়ি ঘুরিয়ে চলে গেল। দু একজন লোক এখনো ফুটপাত দিয়ে যাওয়া আসা করছে, আমার দিকে তাকাচ্ছে। প্রত্যেককেই মনে হচ্ছে খারাপ লোক। ঢাউস ব্যাগটা টানতে টানতে একটু পিছিয়ে এলাম 140 নম্বর গ্যারেজের কাছে। হিথ্রো ফিরে যাব। পাশে একটা ইরানি গ্রসারি শপ কাম ফোন বুথ। জিজ্ঞেস করলাম, ডু ইউ নো বড়োডেল অ্যাভিনিউ? 2 মহিলা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করল, তারপর দুদিকে মাথা নাড়ল। না, আর ঝুঁকি নেব না। হিথ্রো যাওয়ার লাস্ট বাস 15 মিনিট পর ছেড়ে যাবে, এয়ারপোর্টেই থেকে যাব। এবারেও ফোন বেজে বেজে কেটে গেল। নো চান্স। দোকান থেকে বেরিয়ে দাঁড়িয়েছি। এখন আর শীতের অনুভূতি হচ্ছে না, ঘামছি। হঠাৎ চোখে পড়ল ওপারের রাস্তার জাংশনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির মধ্যে এক মহিলা, উনিও চারিদিকে দেখছেন। 9 মাসি। আমি এপার থেকে হাত নাড়ছি আর তারও স্বরে বাংলায় চেঁচাচ্ছি, নমাসি, আরে এদিকে, নমাসি, এদিকে 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 এদিকে। হ্যাঁ হ্যাঁ, ভদ্রমহিলা দেখতে পেয়েছেন। গাড়ি টার্ন নিয়ে এপারে চলে এল। আমি ছুটে গিয়ে গাড়ির কাছে দাঁড়ালাম। দরজা খুলে মাসি বেরিয়ে এলেন। টুকলু, মাথায় জবরজং টুপি পরে আছিস চিনতেই পারিনি। আধ ঘন্টা এখানেই দাঁড়িয়ে আছি। শ্রান্তিতে শরীর ভেঙে আসছে। লাগেজগুলো তুলতে তুলতে বললাম, এই তো তোমার ফোনটা বেজে যাচ্ছে। আজ আমি মরে যাচ্ছিলাম টেনশনে। 9 মাসি আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, সরি টুকলু, রিল্যাক্স, আমাদেরই ভুল হয়েছে। মোবাইল নাম্বারগুলো তোকে দিয়ে দেওয়া উচিত ছিল। তোর মেশোকে হঠাৎ ছুটতে হলো হিথ্রোতে, বুবলাই অফিসে, বাড়িতে কেউ নেই। কেন? আমি তো বলে দিয়েছিলাম যেতে হবে না, এই পর্যন্ত চলে আসবো। তোর জন্য নয় রে বাবা। ঘন্টা 3 আগে যোগু জার্মানি থেকে ফোন করলো। বার্লিনের সেমিনার শেষ, এক সায়েন্টিস্ট বন্ধুর সঙ্গে 2টো ফ্লাইটে আসছে। ব্যাস, বিখ্যাত শালাকে আনতে জামাইবাবু ছুটলেন। যোগু মামা? সব কষ্ট ভুলে চেঁচিয়ে উঠলাম। হু হু করে হাওয়া বইছে। বাগানে শাল মুড়ি দিয়ে যোগু মামার পাশে আমি। মামার হাতে জ্বলন্ত সিগারেট। এখানে বাড়ির মধ্যে নো স্মোকিং। আকাশ কেমন চকচকে নীল দেখেছো? ঠিক যেন ফ্লুরোসেন্ট কালার। এরকম নীল কোথাও দেখিনি। দেখবি কি করে? এখানে যে পলিউশনের ছিটে ফোঁটাও নেই। ওই দেখ, অত উঁচুতে প্লেনগুলো যাচ্ছে, পেছনে জেটের সাদা ধোঁয়া। মনে হচ্ছে নীল রঙের পাতায় সাদা পেন্সিল দিয়ে কেউ দাগ টেনেছে। সকাল থেকে মামা ভাগ্নে কি বকবক শুরু করলে? মেশো কাঁচের স্লাইডিং ডোর টেনে বাগানে ঢুকলেন। ওকে বলছিলাম, এদেশে স্বাস্থ্য আছে, জীবন আছে, টাকা আছে, কিন্তু প্রাণ নেই। হোয়াট ডু ইউ মিন টু সে? বুঝলেন না? মামা গোবেচারার মতো মুখ করলেন। মুখ টিপে হেসে বললেন, এতদিন এদেশে কাটিয়েও সারমর্মটা বোঝেননি? হায়, এখানকার জীবন ঘড়ির কাঁটা মেপে চলে।
ডিসিপ্লিন, ফর্ম্যালিটি ঝুড়ি ঝুড়ি। ইচ্ছে করলেও স্লিপিং স্যুট পরে বাড়ির বাইরে পা দিতে পারবেন না, জোরে চেঁচাতে কিংবা হো হো করে হাসতে পারবেন না। পারবেন বলুন? কথায় কথায় বলতে হবে সরি, থ্যাংক ইউ, একেবারে শিকলে বাঁধা। অথচ এখানে ফ্রেশ এয়ার, ফ্রেশ ফুড, প্রচুর টাকা, হেলদি লং লাইফ, কিন্তু ওয়ার্মথ কোথায়? কোথায় প্রাণ? মেশো একটু গম্ভীর হয়ে গেলেন, বললেন, কি করবো যোগু? তুমি তো জানো আমি দেশেই থেকে যেতে চেয়েছিলুম, সব বেচে বুঝে চলেই গেছিলুম, কিন্তু পারলুম না তো। যাকে ও সব ছাড়ো। পরশু বুবলাইয়ের বিয়ে, ওদিনই হ্যারোর কমিউনিটি হলে রিসেপশন। দেশ থেকে তুমি আর টুকলুই আসতে পেরেছো, আর তুমি হলে গিয়ে মামা, তুমিই বরকর্তা, বুঝেছো? আমি তো কাউকে চিনি না। আহা, চেনার কোনো ব্যাপার নেই, নো নিড। তুমি শুধু বুবলাইয়ের সঙ্গে সঙ্গে থাকবে। রেজিস্ট্রেশন পেপারে। মেশোর কথা শেষ হলো না, ড্রয়িং রুমের টেলিফোন বেজে উঠল। 1 মিনিট। মেশো এই বলে ভেতরে ঢুকে গেলেন। পরক্ষণেই তার ডাক, যোগু, ইয়োর টেলিফোন, ডক্টর জন শেফার্ড। মামা ফোনে, ইয়েস, ওকে, অ্যাট 4, বাই ইত্যাদি পরপর বলে ফোন ছেড়ে দিলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, ডক্টর শেফার্ড ব্রিটিশ মিউজিয়ামের ডিরেক্টর, নাম করা বিজ্ঞানী। ওর সঙ্গেই কাল জার্মানি থেকে ফিরেছি, আমার অনেক দিনের বন্ধু। আজ বিকেলে ওর অফিসে চায়ের নেমন্তন্ন, যাবি তো? মেশো সঙ্গে সঙ্গে উৎসাহিত গলায় বললেন, এই যোগু, ডক্টর শেফার্ডকে ইনভাইট করো না পরশু দিনের পার্টিতে। সাহেবরা ইন্ডিয়ান ম্যারেজ পার্টি খুব এনজয় করে। আমাদের হ্যারো রোটারির অনেক সাহেব থাকবে। একটা কার্ড দিয়ে দেবেন। আচ্ছা চক্রবর্তীদা, বুবলাইকে দেখছি না যে, কাল রাতে খেয়ে দিয়ে বেরিয়ে গেল আর ফেরেনি। মেশো হেসে বললেন, তোমাদের বলা হয়নি, শ্রীমান একটা ফ্ল্যাট কিনেছে এই হ্যারোতে, 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। মাস তিনেক উনি ওখানেই থাকছেন। সকালে নিজে ব্রেকফাস্ট বানিয়ে খায়, দুপুরে অফিসে লাঞ্চ, রাতে অবশ্য মায়ের হাতে রান্না না হলে চলে না। কেন মেশো আলাদা থাকে কেন? আপনাদের এত সুন্দর বাড়ি, এতগুলো ঘর, আপনারা তো মোটে দুটো প্রাণী। যোগু মামা জবাব দিলেন, এসব বুঝবি না রে, এটাই এদেশের কালচার। 18 বছর বয়সের পর কোনো ছেলে মেয়েই বাবা মার সঙ্গে থাকে না, উইকেন্ডে এসে দেখা করে যায়। বুবলাইয়ের শরীরে ভারতীয় রক্ত, তাই এত বড় পর্যন্ত একসঙ্গে থেকেছে। এখনো রোজ রাতে আসছে, মা বাবার প্রতি অ্যাটাচমেন্ট আছে। ঠিক বলেছ। প্র্যাকটিক্যালি আমি আর তোমার নদিদি জোর করে ওকে ওই ফ্ল্যাটটা কিনিয়েছি। বেটা জন্মেছে দেশে, এদিকে সর্বক্ষণ ভারত ভারত করে হে দিয়ে মরছে। এই মাঝে যখন ইন্ডিয়া ট্যুর করতে গেল, ওর চিঠিপত্র পড়ে। আবার ফোন বেজে উঠল। মেশো তুললেন। হ্যালো, চাক স্পিকিং। ওকে, প্লিজ হোল্ড অন। এই টুকলু, তোমার ফোন। আমার? হ্যালো, গুড মর্নিং অর্ণব, আমি সুশীল আচার্য বলছি। কাল ঠিকঠাক পৌঁছেছিলে? হ্যাঁ, যোগু মামা এসে পড়েছেন। তাই নাকি? ফাইন। কখন তোমাদের সঙ্গে দেখা হতে পারে? এক কাজ করো, তোমরা আমাদের এখানে চলে এসো, লাঞ্চ খেতে খেতে জমি আড্ডা দেওয়া যাবে। এক সেকেন্ড ধরুন। ফোনটা চেপে ধরে মামাকে বললাম, সুনীল আচার্য দুপুরে খেতে যেতে বলছে ওর বন্ধু বিক্রমের ফ্ল্যাটে, যাবে? যেতেই পারি। তোমার মেশো একটু পরে পড়াতে বেরিয়ে যাবেন, নদী লাইব্রেরি চলে গেছে। এখানে গালে হাত দিয়ে বসে থাকার চেয়ে ঘুরে আসা যায়। তোরও 1000 বছরের পুরনো লন্ডনটা খানিকটা দেখা হবে। ওখান থেকে আমরা স্ট্রেট ডক্টর শেফার্ডের ওখানে চলে যাব। হ্যাঁ সুনীল বাবু, আমরা যাচ্ছি। অ্যাড্রেস লোকেশন বলুন। ভেরি সিম্পল, টিউবে বেকারলু লাইন ধরে প্যাডিংটন নামবে, নর্থ প্লাজার পরের রাস্তা, 2 এপ্রিট স্ট্রিট, ফ্ল্যাট নম্বর 3, ফার্স্ট ফ্লোর। নেমপ্লেটে বিক্রমের কাকার নাম অজয় পুরোহিত। চলে এসো। আমি সামনের প্যাডে খসখস করে লিখে নিয়েছি। যোগু মামা ঠিকানাটা দেখতে দেখতে বললেন,
লন্ডন টিউবের একটা ম্যাপ দিন চাকদা। মেশো ভ্যাবাচাকা খেয়ে বললেন, আমায় বলছো? নিশ্চয়ই। একটু আগেই যে ফোন তুলে বললেন চাক স্পিকিং, আমি বাঙালি মতে দা লাগিয়ে নিয়েছি। কত সুবিধে! সাহেবরা এই জন্যই এত দূর এগিয়েছে। জিভে যাই অসুবিধে হয় পাল্টে নেয়। চক্রবর্তী চাক, গঙ্গোপাধ্যায় গ্যাঙ্গুলি। উফ, থামো! সাহেবদের পিন্ডি চটকাতে পারলেই হলো। ম্যাপ দিচ্ছি, তাড়াতাড়ি কেটে পড়ো, তবে রাত 8টার মধ্যে। আবার ফোন বাজছে। মেশো ফোন তুললেন। হ্যালো, চাক হিয়ার। ইয়েস। পরক্ষণেই ওর মুখের রং পাল্টে গেল, রক্তশূন্য, ফ্যাকাশে। দু চোখে উদ্বেগ, আতঙ্ক। কাঁপা কাঁপা গলায় বললেন, হোয়াট? হাউ ইট হ্যাপেন্ড? দেন ডু ইউ হ্যাভ কনসাল্টেড এনি লয়ার? ওকে, আইল সি। Yes, I na call Jolly, then let you know. Be steady. ফোনটা ছেড়ে দিয়ে ধপ করে সোফায় বসে পড়লেন মেশো। দুহাতে মুখ চেপে রইলেন, সামলে নেওয়ার চেষ্টা করছেন। তারপর থেমে থেমে বললেন, বিশ্বনাথ জীব হ্যারেস্টেড। একটু আগে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে এসে তুলে নিয়ে গেছে। বিশ্বনাথজিকে? বুবলাইয়ের হবু শ্বশুর, সুনিতার বাবা। সুনিতা একমাত্র মেয়ে, সে জানেও না। সকালে কাজে বেরিয়ে গেছে। বাড়িতে ছিলেন শুধু বিশ্বনাথজি আর তার স্ত্রী রুক্মিণী, সুনিতার মা। বিশ্বনাথজিও বেরোবেন বলে তৈরি হচ্ছিলেন, এমন সময় ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে এক গ্যাং পুলিশ এসে তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখিয়ে তুলে নিয়ে যায়। আশ্চর্য! কারণটা কি? কিচ্ছু বলেনি, বলেছে স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়ে যোগাযোগ করতে। ভদ্রলোক কি সার্ভিসে ছিলেন? না, একজন ব্রিটিশের সঙ্গে পার্টনারশিপে প্রাইভেট সিকিউরিটি নেটওয়ার্ক ছিল। বেশ বড় বিজনেস, লন্ডনে যথেষ্ট রেপুটেশন। বড় বড় মার্কেট কমপ্লেক্স, স্কুল, হসপিটাল, মিউজিয়াম, জু, সবখানেই ওদের সিকিউরিটির লোকেরা। কোম্পানিতে কোনো গোলমাল হলো নাকি? মেশো হতাশভাবে মাথা নাড়লেন। জানি না, কিছুই বুঝতে পারছি না। জাস্ট বোল্ট ফ্রম দ্য ব্লু। পরশু বিয়ে। না, বসে থাকলে চলবে না। ডেট পোস্টপোন করতে হবে, লয়ারকে কন্ট্যাক্ট করতে হবে। ওরা কি বাঙালি? না, গুজরাটি, প্যাটেল। ইউনিভার্সিটিতে বুবলাইয়ের সঙ্গে আলাপ। মেয়েটা খুব ভালো, ফ্যামিলিটাও চমৎকার। উঠি, দেখি। আমরা তাহলে থেকে যাই, কি বলেন? না, তোমরা থেকে কি করবে? আমি তোমার দিদিকে ফোন করি, তারপর দুজনে। তুমি এক কাজ করো, আমার মোবাইল ফোনটা বরং তোমাদের সঙ্গে রাখো। জলির কাছে মোবাইল আছে, ওর নাম্বারটা নোট করে নাও। ইফ নেসেসারি যোগাযোগ করে নেওয়া যাবে। বুবলাইকে জানাবেন না? ওকে এতক্ষণে সুনিতা জানিয়ে দিয়েছে। তোমরা দেরি করো না, বেরিয়ে পড়ো। স্পষ্ট বুঝতে পারলাম পারিবারিক এই সেন্সিটিভ ব্যাপার নিয়ে মেশো থার্ড পার্টির কোনো ভূমিকা দেখতে চান না। উনি খুবই অস্বস্তির মধ্যে পড়ে গেছেন। কাচের বাইরে ছবির মতো সরে যাচ্ছে ইংল্যান্ডের বিখ্যাত কান্ট্রি সাইড। এদেরও গ্রাম, আমাদেরও গ্রাম, কত তফাৎ। সবুজ হলুদ ফসলের ক্ষেত, মাঝে মাঝে কান্ট্রি হাউস, সিনেমায় দেখা রঙিন বাংলো। অনেক অনেক দূরে কখনো কখনো আকাশ ছোঁয়া চিমনির সাদা সাদা ধোঁয়া আকাশে মিশছে। নীল সাদায় কি অপূর্ব! পপলার, বার্চ, উইলো গাছগুলো দাঁড়িয়ে আছে রং বেরঙের পাতায় সেজে। শীত আসছে, আর কিছুদিন পরেই এদেশে শুরু হবে পাতা রঙিন হয়ে ওঠার উৎসব। মেট্রোপলিটন টিউবের কম্পার্টমেন্টে আমরা দুজন মুখোমুখি বসে। যোগুমামা তাকিয়ে আছেন বাইরের দিকে। জলি মাসির বাড়ি থেকে 186 নম্বর বাসে হ্যারো অন হিলস টিউব স্টেশন। কলকাতার দমদম বা টালিগঞ্জের মতো এই দিকের স্টেশনগুলো মাটির ওপরে।
সারফেস দিয়ে ট্রেন চলে। স্টেশনগুলোর মধ্যে দূরত্বও অনেকখানি। উইমলে পার্ক পেরিয়ে গেল। সকাল সকাল মনটা বিস্বাদ হয়ে গেছে। নিখরচায় সুযোগ পেয়ে বেড়াতে এলাম। দাদার বিয়ে, খাবো দাবো, বেড়াবো, ফুর্তি হবে, সব নিমেষে চৌপাট হয়ে গেল একটা মাত্র টেলিফোনে। যোগু মামার সঙ্গে আমি থাকলেই কি জানি কি গ্রহের ফেরে একটা না একটা ঝঞ্ঝাট বাঁধবেই। এখন এমন অস্বস্তি হচ্ছে, ভাবছি মামাকে বলবো মাসির বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকলে ভালো হয়। যতই হোক আমরা আত্মীয়, দেশ থেকে এসেছি। আমাদের সামনে নিজেরা মন খুলে কথা বলতে পারবেন না। মেশো তো এখনই কেমন সিঁটিয়ে গেছেন। ফিনলে রোড পেরিয়ে ট্রেন ঢুকে পড়েছে সুড়ঙ্গে। নেক্সট স্টেশন বেকার স্ট্রিট। ওখানেই আমরা নামব। স্টেশনে নেমে সব তালগোল পাকিয়ে গেল। তীরচিহ্ন দেওয়া হ্যামারস্মিথ অ্যান্ড সিটি লাইন আর সার্কেল লাইন, একটা ওপরে অন্যটা নিচে। যোগু মামা হেসে বললেন, লন্ডনে মাটির তলায় বিভিন্ন গভীরতায় আলাদা আলাদা লাইন, আলাদা আলাদা রঙের ট্রেনের বগি, গোটা শহরের মাটির নিচে সুড়ঙ্গের জাল ছড়ানো আছে। তারপর ম্যাপ দেখে বললেন, সার্কেলও যায়, হ্যামারস্মিথও যায়। চল সার্কেল লাইনই ধরি। চলমান সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি হতবুদ্ধির মতো এদিক ওদিক তাকাচ্ছি। অজস্র সাদা কালো বাদামি মানুষ অভ্যস্ত ভঙ্গিতে ওপর থেকে নিচে যাচ্ছে আসছে। বড় চাতালটার একদিকে একটা যুবক গিটার বাজাচ্ছে। সামনে সাদা কাপড় পাতা, সেখানে প্রচুর পেনি পড়ে আছে। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? দেখছি। ওরা ভিখিরি, সব স্টেশনে পাবি। ভিক্ষে চাইবে না, সম্মানে বাঁধে। গান বাজনা শুনে লোকে পয়সা দিয়ে যায়, ভালোই চলে যায়, কাজকর্ম করতে হয় না। প্রতি স্টেশনেই কি এত রকম লাইন? যেখানে ক্রসিং আছে সেখানে অনেক জায়গায় 5-6টা লাইনও আছে। এক লাইনের ট্রেন থেকে নেমে অন্য ট্রেন ধরে যাওয়া যায়। এই শহর জুড়ে 10 রকম টিউব লাইন। এই দেখ, ম্যাপে সব বোঝানো আছে। কলকাতার মেট্রো নিয়ে বেশ গর্ব ছিল, এখন নিজেদের পিঁপড়ের মতো মনে হচ্ছে। এদেশে আরেকটা সুবিধে, আলাদা আলাদা টিকিট কাটার দরকার নেই। একটা অল ডে কাটলে লন্ডনের সব যানবাহনে চড়া যায়। হলুদ রঙের সার্কেল লাইনের ট্রেনে চেপে প্যাডিংটন পৌঁছে গেলাম। ওপরে একটু ঘোরাফেরা করতে পেয়ে গেলাম ফ্ল্যাটটা। বেল টিপতে দরজা খুলে দাঁড়ালেন এক সুন্দরী তরুণী। সুনীল ভাইয়া, ও লোক আ গয়ে। সুনীল আচার্য মামাকে দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়লেন। ডক্টর মুখার্জি, কতদিন পর, আসুন আসুন। আমরা ড্রয়িং রুমে বসলাম। বিক্রমও বেরিয়ে এসেছেন। সুনীলবাবু বললেন, এই হলো আমার বন্ধু বিক্রম। অর্ণবের সঙ্গে হিথ্রোয় আলাপ হয়েছে, আর ইনি সেই গ্রেট সায়েন্টিস্ট যার কথা কাল তোমায় বলেছিলাম। কি খাবেন, চা না কফি? একটা হলেই হলো। এখানে দেখছি অ্যাশট্রে আছে, ছাইয়ের গুঁড়োও আছে। স্মোক করা যাবে? খান না, আমার চাচাজি তো খান। খিলখিল করে হেসে বিক্রম বললেন, ভদ্রলোকের কথাবার্তা চালচলন পুরো মেলি, এমনকি স্ত্রীর চেয়ে ওর গলা মিহি এবং সুরেলা। যোগুমামা ধোঁয়া ছেড়ে বললেন, তারপর সুনীলবাবু, কি খবর? আজ শুধু আড্ডা? যা বলেছেন। কাল সকালে টেগর সেন্টারে শিফট করব। আপনারা কদিন আছেন? অ্যাটলিস্ট 1 উইক। বাই দ্য বাই, বিক্রমবাবু, আপনি কোথায় আছেন? আই মিন ইউর প্রফেশন? মাইক্রোসোলাসে আছে, সফটওয়্যার কোম্পানি। অ্যানথ্রোপোলজির বইগুলো আপনার? না মশাই, সব চাচার। উনি তো অ্যানথ্রোপোলজিতে ডক্টরেট। আপনাকে বলা হয়নি ডক্টর মুখার্জি, অজয় চাচা খুব পণ্ডিত মানুষ, নৃতত্ত্ব বিষয়ে একজন অথরিটি। ব্রিটিশ মিউজিয়ামে ওরিয়েন্টাল ডিভিশনের দায়িত্বে আছেন। তাই? বাহ, তাহলে আজই হয়তো ওনার সঙ্গে দেখা হয়ে যাবে। আজ বিকেলে ডিরেক্টর শেফার্ডের অফিসে আমাদের চায়ের নেমন্তন্ন। মামা সিগারেটে টান দিতে দিতে ঘরের একদিকের দেওয়াল জোড়া বইয়ের র্যাকগুলো ঘুরে দেখতে লাগলেন। দেওয়ালেও নানা যুগের প্রাগৈতিহাসিক মানুষের মুখ। সুনীলবাবু, কাল যে বললেন বিক্রমবাবুর কাকা দেশে গেছেন? ফোনে ভুল শুনেছিলাম। বিক্রমের বাবা ভারত থেকে এসেছিলেন, সপ্তাহখানেক হলো ফিরে গেছেন।
ঘুরে ফিরে সোফায় বসে চায়ে চুমুক দিলেন যোগু মামা। বললেন, অনেক হিস্ট্রির বইও দেখলাম, আপনি পড়েন? বিক্রম দুহাত নাড়িয়ে বললেন, পাগল, সব কাকার দিনরাত পড়েন, বই পেলেই পড়েন, যে কোনো সাবজেক্ট হলেই হলো। হ্যাঁ, তাই দেখলাম। ব্ল্যাক ম্যাজিকের বই আছে, অ্যালকেমিস্টের বই আছে, এমনকি ফিজিক্সের বইও আছে। আপনার মিসেস কি করেন? আমাদের একই কোম্পানি, শি ইজ মাই কলিগ অলসো। ফাইন, আজ বন্ধুর অনারে দুজনেই ছুটি নিয়েছেন। সেন্টার টেবিলের ওপর একটা ঢাউস বই পড়েছিল। মামা পাতা উল্টোতে উল্টোতে কথা বলছেন। সুনীল আচার্য বললেন, বাংলাদেশের ঘটনাটাই কিন্তু বেশ থ্রিল ছিল। সেই যে মাঝরাতে আমায় উঠিয়ে নিয়ে গেল। কেন, তার আগে যোগু মামাকে আর আপনাকে ভুলিয়ে রেখেছিল? ব্যাস, বাংলাদেশের গল্প শুরু হয়ে গেল। যোগু মামা অবশ্যই মোটা বইটা পড়ে চলেছেন, মাঝে মাঝে মন্তব্যও করছেন আমাদের আড্ডায়। এরপর লাঞ্চ, পাঞ্জাবি নানা রকম পদ, 2-3 রকমের মাংসের পদ, খেয়ে উঠতে উঠতে প্রায় 3টে। হাত মুখ ধুয়ে মামা তৈরি। বললেন, এবার বেরোবো, 4টের মধ্যে ব্রিটিশ মিউজিয়াম পৌঁছতে হবে। সার্কেল লাইন ধরে নটিং হিল গেট স্টেশন, সেখান থেকে সেন্ট্রাল লাইনে টোটেনহ্যাম কোর্ট রোড, অক্সফোর্ড স্ট্রিট ধরে একটু হাঁটলেই গ্রেট রাসেল স্ট্রিট। তার মুখেই অপার গাম্ভীর্য ও আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদের মতো ব্রিটিশ মিউজিয়াম। কত কথা শুনেছি, এবার চাক্ষুষ দেখব। মেন গেট দিয়ে ঢুকছি, একজন প্রহরী আমাদের আটকাল। হ্যাঁ, আজ বন্ধ হয়ে গেছে। কেন? 5টা পর্যন্ত তো খোলা। হ্যাঁ, সেটাই নিয়ম। আজ বন্ধ করে দেওয়া হয়েছে বিশেষ কারণে। ভিজিটার্স আর নট অ্যালাউড। কিন্তু আমাদের যে ডক্টর শেফার্ডের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। স্যার, দেখা করবেন না, অল অ্যাপয়েন্টমেন্টস আর ক্যান্সেলড। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আশ্চর্য, আজ সকালে উনি নিজে ফোন করে আমাদের আসতে বলেছেন। তাই? কৌতুকের হাসি খেলে গেল প্রহরীর পাথুরে মুখে। কোথেকে আসছেন? ফ্রম ইন্ডিয়া। যোগু মামা কোটের পকেট থেকে নিজের নেম কার্ড বের করে দিলেন। আপনি কাইন্ডলি এই কার্ডটা ডক্টর শেফার্ডকে দিন, তারপর উনি যদি দেখা না করেন চলে যাব, প্লিজ। লোকটা কার্ড হাতে নিয়ে দেখল, মুখের পেশিগুলো সামান্য নড়ল। বলল, ওয়েট করুন, আমি আসছি। মিনিট 3-এর মধ্যে প্রায় ছুটতে ছুটতে এলো সে। অতি বিনীতভাবে বলল, প্লিজ রুক, আই এম এক্সট্রিমলি সরি স্যার, ডোন্ট মাইন্ড স্যার, ভুল হয়ে গেছে। আমাদের নিয়ে গেল ডিরেক্টরের ঘরে। ঘর না বলে হলঘর বলাই ভালো। প্রচুর কর্তা ব্যক্তি বসে আছে। বিশাল সেক্রেটারিয়েট টেবিলের ওপরে বসে থাকা সাদা চুলের মানুষটি যে জন শেফার্ড, 1 সেকেন্ডে বোঝা গেল। উঠে দাঁড়িয়ে প্রায় ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, প্লিজ ডোন্ট মাইন্ড ডক্টর মুখার্জি, উই আর জাস্ট পাজলড, প্লিজ টেক ইউর সিট। কি হয়েছে ডক্টর শেফার্ড? মামা বসতে বসতে বললেন, একটা দুষ্প্রাপ্য দুর্মূল্য অ্যান্টিক চুরি হয়ে গেছে মিউজিয়াম থেকে। সকালে নজর পড়েছে। কবে খোয়া গেছে তা আমরা জানি না, কি করে উদ্ধার হবে তাও জানি না। জিনিসটা কি? আলেকজান্ডার দি গ্রেট, ওনারই আংটি। আমরা হাঁ করে তাকিয়ে আছি ব্রিটিশ মিউজিয়ামের ডিরেক্টর ডক্টর জন শেফার্ডের উদ্বিগ্ন মুখের দিকে। আগের কথাগুলোর পুনরাবৃত্তি করলেন শেফার্ড। তারপর বললেন, আলেকজান্ডার দি গ্রেট, ওনারই আংটি, জেড পাথর কেটে তৈরি করা। আপনি তো এর আগেও এই মিউজিয়ামে এসেছেন, দেখেছেন আমাদের কিরকম রিচ কালেকশন। প্রাচীনতম সভ্যতার নিদর্শন থেকে শুরু করে কি নেই এখানে। আমাদের পূর্বপুরুষেরা সারা পৃথিবী থেকে তিল তিল করে দুষ্প্রাপ্য সব কিউরিও এনে জড়ো করেছেন। নাবুকদনেছারের মুকুট, হারবাজাদের জুয়েলারি, সৌর্য চন্দ্রগুপ্ত তরবারি সব আছে, একমাত্র এখানেই আছে। তার মধ্যে থেকে শুধু ওই আলেকজান্ডারের আংটিটাই, একমাত্র ওইটাই। আংটিটা কি শোকেসে ছিল? অবশ্যই, আজ তো নয়, অ্যাটলিস্ট গত 100 বছর ধরে এক্সিবিট হচ্ছিল অন্যান্য কিউরিওর সঙ্গে। লক্ষ লক্ষ মানুষ দেখে গেছে। আংটির আশেপাশে অন্যান্য যেসব অ্যান্টিক ছিল
সেগুলো ঠিক আছে? এখনো পর্যন্ত তো তাই মনে হচ্ছে। ওরিয়েন্টাল গ্যালারির ইন্ডিয়া হলে ওর পাশে ছিল চন্দ্রগুপ্তের তরবারি, বাকিংনন্দের গলার হার, সেই সব ঠিকই আছে, একমাত্র ওই বস্তুটাই। এক মিনিট, আলেকজান্ডার তো গ্রিসের মানুষ, ইন্ডিয়া হলে আলেকজান্ডারের আংটি কেন? কারণ ওটা পাওয়া গিয়েছিল ইন্ডিয়া থেকেই, ব্রিটিশ রাজত্বের সময়। স্ট্রেঞ্জ, আলেকজান্ডার খ্রিস্ট জন্মেরও আগের মানুষ, তাঁর আংটি পাওয়া গেল ভারত থেকে। ইজ দিস ফ্যাক্ট? এটা কি বলছেন ডক্টর মুখার্জি? বেশ আহত হলেন ডিরেক্টর। বললেন, আমরা ব্রিটিশরা 200% শর না হয়ে কোনো কাজ করি না। নিশ্চয়ই ওই আংটির কার্বন টেস্ট হয়েছে, ভুল তথ্য দেব আমরা। সরি, আমি ঠিক এভাবে বলতে চাইনি, লজিক্যালি বুঝতে চেয়েছি। প্লিজ ডোন্ট মাইন্ড। আমায় পুরো ব্যাপারটা একটু বলবেন? মানে কখন, কিভাবে প্রথম জানা গেল আংটিটা মিসিং? ওই পয়েন্টেই আমরা টোটালি কনফিউজড। ঠিক কবে আংটিটা মিসিং হয়েছে আমরা তা জানি না, কারণ শোকেসের মধ্যে অবিকল ওই রকমই একটি আংটি রাখা ছিল, সাধারণ পাথরে তৈরি একটি ডুপ্লিকেট। কাঁচের বাইরে থেকে কোনো তফাৎ বোঝা যায় না। জানতেও পারতাম না যদি না মান্থলি ক্লিনিংয়ের সময় ওটাকে হাতে নিয়ে দেখা হতো। বুদ্ধিমান এবং শিক্ষিত চোর। ইয়েস, অ্যাবসলিউটলি। আমারও তাই মনে হচ্ছে। কাল আমি আপনার সঙ্গেই ফিরেছি। সোমবার মানে কাল ছিল মিউজিয়ামে ছুটির দিন। রাতে ফোন করলেন আমাদের কিউরেটর অজয় পুরোহিত, জিজ্ঞেস করলেন আজ অফিসে আসছে কিনা। আমি বললাম হ্যাঁ, কেন? উনি বললেন এলে বলবো। আজ সকালে আপনাকে ফোন করে চলে এসেছি, তখন কিছু জানি না, এখনই আমি এসে শুনলাম। কে প্রথম আইডেন্টিফাই করলেন? আমাদের এখানকার মেনটেন্যান্স ইনচার্জ কলিং উইলসন। এখানে উইলসন এবং ডক্টর পুরোহিত সকলেই আছেন। আচ্ছা, উনি ডক্টর জগবন্ধু মুখার্জি, আমার বিশেষ বন্ধু। হ্যালো। যোগুমামা সৌজন্যের হাসি হেসে বললেন, অজয়জি, আমরা একটু আগে আপনার বাড়ি থেকেই আসছি। আপনার ভাইপো বিক্রমের বন্ধু সুনীল আচার্য আমাদের খুব পরিচিত। রিয়েলি? অজয়জি চোখ বড় বড় করে বললেন, তবে ব্যাপারটা কিন্তু খুব কনফিডেন্সিয়াল, ওরা কিছু জানে না। ডোন্ট ওয়ারি মিস্টার উইলসন, এবার আপনি বলুন তো ঠিক কিভাবে ডিটেক্ট করলেন? আমি ওরিয়েন্টাল গ্যালারির ক্লিনিং সুপারভাইজ করছিলাম। বড় বড় কিউরিওগুলো সাবঅর্ডিনেট স্টাফেরাই সাফ করতো। ওই শোকেসের জিনিসগুলো আমি বরাবর নিজেই ক্লিন করি। ছোটোখাটো জিনিস হাত থেকে পড়ে যদি চোট খায়, ভেঙে যায়, এইরকম করেই পরপর সাফ করতে করতে হঠাৎ ওই আংটিটা হাতে তুললাম। হাতে তুলে নিয়ে মুছতে মনে হলো, আরে এ তো হালকা লাগছে। তখন ভালো করে নজর করে দেখি সাধারণ স্টোনের তৈরি নকল জিনিস, কিন্তু দেখতে একেবারে একরকম। অন্তত কাঁচের বাইরে থেকে দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। লাস্ট ওয়ান কোয়েশ্চেন, ছোট ছোট কিউরিওগুলো কাঁচ তুলে পরিষ্কার করা হয়? রাইট স্যার। অন্যগুলোতেও এইরকম কোনো রিপ্লেসমেন্ট হয়নি, আপনি শিওর? হ্যাঁ, কিচ্ছু হয়নি, কারণ আজ ডিরেক্টর স্যার এসেই আমাদের বিশেষজ্ঞ টমাস ক্রুজকে দিয়ে ওরিয়েন্টাল গ্যালারির সব অ্যান্টিকগুলোকেই পরীক্ষা করিয়েছেন। অন্য গ্যালারিগুলোতে তো এইরকম কোনো ছোট অ্যান্টিক সরিয়ে নকল জিনিস রাখা থাকতে পারে। হ্যাঁ, হতেই পারে। সারাদিন ধরে সেই কাজই চলছে। এক্সপার্টসের একটা পুরো টিম মিউজিয়ামে সবকটা গ্যালারি, সমস্ত কিউরিও পরীক্ষা করছেন। এখনো পর্যন্ত যা খবর পেয়েছি, অন্য সব কিছুই ঠিকঠাক রয়েছে। গুড। মিউজিয়ামের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কি? মিউজিয়ামের ভেতরটা প্রাইভেট সিকিউরিটি এজেন্সির দায়িত্বে দেওয়া আছে, আর তার সঙ্গে মিউজিয়াম চত্বর ও আশপাশের এলাকার দায়িত্বে থাকে লন্ডন পুলিশ, স্কটল্যান্ড ইয়ার্ডের। আপনার যদি আপত্তি না থাকে, ওরিয়েন্টাল গ্যালারির ইন্ডিয়ান হলে যেতে চাই, এক্স্যাক্ট স্পটটা দেখব। অ্যাকচুয়ালি আলেকজান্ডার অ্যান্ড ইন্ডিয়া মিলিয়ে ব্যাপারটা আমায় খুব কৌতূহলী করছে। শিওর ডক্টর, উইথ প্লেজার। আপনার ইন্ট্রোগেশন আমাকে খুব সারপ্রাইজ করছে। মনে হচ্ছে আপনি বৈজ্ঞানিক নন, একজন ডিটেকটিভ। চলুন চলুন, দিস ওয়ে। আপনারাও যেতে পারেন।
2-3 বার লিফট বদল করে আমরা পৌঁছে গেছি ওরিয়েন্টাল গ্যালারির মস্ত বড় ইন্ডিয়া হলে। পরপর 3টে হল, অসাধারণ। প্রাচীন ভারতীয় সভ্যতা যেন বাংময় হয়ে উঠেছে। ঢোকার মুখেই মহেঞ্জোদারো, হরপ্পার 2টি মূর্তি, তারপরে মাঝে মাঝে ভারতের প্রাচীন ভাস্কর্য ও স্থাপত্যের নিদর্শন। বুদ্ধ, মহাবীর, অজন্তা, ইলোরা কি নেই। হলের দেওয়ালের পাশ দিয়ে সারি সারি কাঁচের শোকেস। ডিরেক্টর আমাদের নিয়ে গেলেন পশ্চিম দিকের কোণের শোকেসের কাছে। এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানেই ছিল আলেকজান্ডারের আংটিটি। নকলটা কাল সরিয়ে দিয়েছে। এখন কি কাঁচ তোলা যাবে? প্রশ্নই ওঠে না। পাশ থেকে কলিন উইলসন বলে উঠলেন, দেখুন, একটা জোন ধরে ইলেকট্রোম্যাগনেটিক সার্কিট চালু আছে। বিশেষ বিশেষ জায়গায় সুইচ আছে। সুইচ অফ করলে তবেই কাঁচ উঠবে। তাছাড়া সমস্ত শোকেসে বার্গলার অ্যালার্ম দেওয়া আছে। কাঁচ তোলার চেষ্টা করলেই সাইরেনের মতো আওয়াজ শুরু হয়ে যাবে এবং নিচে সিকিউরিটি হেড অফিসেও পৌঁছে যাবে সেই শব্দ। অর্থাৎ চোর জানতো কোথায় কোথায় সার্কিট ব্রেকার সুইচ আছে। আচ্ছা, সার্কিট কি 24 ঘন্টা চালু থাকে? হ্যাঁ, সে তো থাকেই। এবং শুধু তাই নয়, রাউন্ড দি ক্লক প্রত্যেকটি হল ঘরে আলো এবং এয়ার কন্ডিশনিং মেশিন চালু থাকে বার্গলার অ্যালার্মও। সিকিউরিটির লোক কোথায় পোস্টিং থাকে? প্রত্যেক হলে? মিউজিয়াম বন্ধ হয়ে যাওয়ার পর? না, মিউজিয়াম বন্ধ হওয়ার পর সমস্ত ভিজিটরকে বের করে দেওয়া হয়। সিকিউরিটি এজেন্সির লোকেরাই করেন। তারপর আমাদের স্টাফেরাও বেরিয়ে যান। কোনো রকম সন্দেহ হলে সিকিউরিটির লোকেরা তাদের সার্চও করেন। এরপর সমস্ত হলঘর তালা বন্ধ করে দেওয়া হয়। সেই তালার চাবি থাকে সিকিউরিটি রুমের অফিসার ইনচার্জের কাছে এবং সিকিউরিটি গার্ডেরা সারা রাত ধরে টহল দেন করিডোর ধরে। অর্থাৎ মিউজিয়াম বন্ধ থাকার সময় চুরি হওয়া প্রায় অসম্ভব, অথচ সেটাই হয়েছে। মিউজিয়াম খোলা থাকাকালীন কোনোভাবেই কাঁচ তুলে কোনো কিউরিও পিস বার করা সম্ভব নয়। রাইট স্যার, আমাদেরও তাই মনে হয়েছে। বন্ধ থাকাকালীন দুষ্কৃতীরা হয়তো ওটা সরিয়েছে। অজয়জি এতক্ষণ চুপ ছিলেন, এবার বললেন, মিস্টার উইলসন আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের মোস্ট ভাইটাল পার্টটাই বলেননি। সবাই ঘুরে তাকালেন। এই মিউজিয়ামের প্রত্যেক হলের কোণে কোণেই ক্লোজ সার্কিট ডিজিটাল ক্যামেরা আছে। রাউন্ড দ্য ক্লক ক্যামেরা অন থাকে, অটোমেটিক ছবি উঠে যায়, স্টোর হয় মাদার কম্পিউটারে। তাই তো উইলসন? সরি স্যার, এক্সট্রিমলি সরি। আমি সত্যিই ভুলে গেছি। উইলসন লজ্জিতভাবে বললেন, ওই মাদার কম্পিউটারের হার্ড ডিস্কে যা ক্যাপাসিটি, তাতে মোটামুটি 1 মাস পর্যন্ত ছবি ধরে। তারপর পুরনো ছবির ওপর নতুন ছবি রিরাইট হয়ে যায়। তবে তো 1 মাসের মধ্যে যদি এই চুরিটা হয়ে থাকে তবে দেখতে পাওয়া যাবে, এবং সেটাই হয়েছে আগের মান্থলি স্ক্রিনিং এর পরে। রাইট স্যার। এখনই তাহলে কম্পিউটার চেক করা দরকার। বলতে বলতে উনি এগোতে যাচ্ছিলেন। ডিরেক্টর শেফার্ড বললেন, উইলসন, ব্যস্ত হবেন না। আমাদের মাথাতে না এলেও স্কটল্যান্ড ইয়ার্ডের মাথাতে এসেছে। তারা আজ এসেই কম্পিউটার থেকে সমস্ত ছবি সিডি রমে কপি করে নিয়ে গেছে। সিকিউরিটি এজেন্সির 2 কর্তাকেও অ্যারেস্ট করেছে জিজ্ঞাসাবাদের জন্য। যোগু মামার সঙ্গে আমার চোখাচোখি হলো। মামা বললেন, ডক্টর শেফার্ড, একটা কথা জিজ্ঞেস করব। সিকিউরিটি এজেন্সির মালিকদের সঙ্গে আপনার আলাপ আছে? হ্যাঁ, অফকোর্স, এবং দুজনকেই আমার ভালো লোক মনে হয়েছে। মালিকদের একজন কি ইন্ডিয়ান, মিস্টার বিশ্বনাথ প্যাটেল? মুহূর্তে জন শেফার্ডের মুখ হাঁ হয়ে গেল। বললেন, আপনি কি করে জানলেন? আন্দাজে ঢিল মেরেছি, লেগে গেছে। সবচেয়ে ট্র্যাজিক ব্যাপার হলো, যে বিয়েটা অ্যাটেন্ড করতে এসেছি, আমার দিদির ছেলের বিয়ে, ঠিক ছিল বিশ্বনাথজিরই মেয়ের সঙ্গে পরশুদিন। সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। ম্যারেজ ডেট ডিফার করা ছাড়া উপায় নেই। ওহ মাই গড! দুঃখী গলায় বললেন ডিরেক্টর। সো সরি, কিন্তু আমরা নিরুপায়। আমাদের কিচ্ছু করার নেই। এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল। সিকিউরিটি এজেন্সি তো দায়ী থাকবেই। সে তো বটেই। উনি আমার কিছু বলার নেই, আইন আইনের পথে চলবে। আমার শুধু একটাই অনুরোধ। ও শিওর, প্লিজ ডু নট হেজিটেট। আপনি বলুন।
এই ঐতিহাসিক আংটি চুরির রহস্য কি আমার মতো করে তদন্ত করতে পারি? আমার একটাই ইন্টারেস্ট, অপরাধী ধরা পড়লে এবং আংটি উদ্ধার হলে বিশ্বনাথ প্যাটেল ছাড়া পাবেন। আমার ভাগ্নে অনির্বাণের বিয়েটা তাহলে সুনিতার সঙ্গে হতে পারবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি খুব খুশি হব তাতে। আমাকে কি করতে হবে শুধু বলুন। আপনি আপনার মিউজিয়ামের সবাইকে একটু বলে দেবেন আমার সঙ্গে তারা যেন কোঅপারেট করেন। ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিগুলো কম্পিউটারে দেখব গত 1 মাসের। সবচেয়ে ভালো হয় যদি স্কটল্যান্ড ইয়ার্ডকে আমার কথা একটু বলে দেন। ইনভেস্টিগেটিং অফিসারের সাহায্য আমার দরকার হবে। শিওর। স্কটল্যান্ড ইয়ার্ডের কমিশনার অ্যালবার্ট রুডেন আমার পার্সোনাল ফ্রেন্ড, আমি বলে দিচ্ছি ওকে। আরেকটু বাকি আছে। আমার দিদির বাড়ি অনেকটা দূর, হ্যারোন হিলসে। যাতায়াতের সমস্যা হতে পারে। এখন প্রায় 7:30, ওখানে এখন মাঝরাত। আপনি তো জানেন কিরকম সফিস্টিকেটেড জায়গা। যদি কাছাকাছি কোনো গেস্ট হাউস পেতাম। শিওর মিস্টার মুখার্জি, আপনারা কি আজ থেকেই থাকবেন? হ্যাঁ, দিদির বাড়িতে একটা ফোন করে দেব। কাল সকালে দিদির বাড়ি গিয়ে ব্যাগেজ নিয়ে চলে আসব। ডক্টর শেফার্ড নিজের ঘরের চেয়ারে বসতে বসতে বললেন, এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি ডক্টর মুখার্জি। আমাদের নিজস্ব গেস্ট হাউস আছে। শেষ অনুরোধ ডক্টর শেফার্ড, আপনাকে বিরক্ত করছি, নিশ্চয়ই খারাপ লাগছে, কিন্তু তদন্তের স্বার্থে দরকার। আলেকজান্ডার সম্পর্কে বই চাই। মিউজিয়ামে নিশ্চয়ই এনসাইক্লোপিডিয়া আছে। আর চুরি যাওয়া আংটি সম্পর্কে সমস্ত তথ্য চাই। কবে, কিভাবে, কোত্থেকে ওটা সংগৃহীত হয়েছিল, কে করেছিলেন, সব। রণধারাবাহী জয় গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে। চোখ একটু জুড়িয়ে এসেছিল। উঠে বসলাম। মামা, এ তো রবীন্দ্রনাথের হেমর চিত্ত পূর্ণতীর্থে হঠাৎ। হ্যাঁ রে, বৃদ্ধ ঋষি সব কিছুতেই ছড়িয়ে আছেন। ওকে বাদ দিয়ে কিছুই ভাবা যায় না। আলেকজান্ডার পড়তে পড়তে ঠিক ওই দুটো লাইন বেজে উঠল মনের মধ্যে। ছবিটা কল্পনা করে দেখ, যুদ্ধ উন্মাদ এক আর্য তরুণ উন্মাদ কলরব করতে করতে ছুটে আসছে। মরুভূমি, হিমালয়, নদ নদী সব পেরিয়ে সে পৃথিবী জয় করতে চায়। থামবে না, কিছুতেই থামবে না। আমি মামার দিকে চেয়ে আছি। যোগু মামা ফের বললেন, মাত্র 33 বছরের জীবন, তার মধ্যে ইউরোপ, মধ্যপ্রাচ্য জয় করে চীনের বেশ খানিকটা বিপর্যস্ত করে এসে দাঁড়ালো সিন্ধু নদের তীরে। সে কত বছর আগের কথা? প্রায় 2335 বছর। পারস্যের দারিউসও উড়ে গেছে বাচ্চা ছেলেটার সামনে। আসলে ওর জিনের মধ্যেই লুকিয়েছিল খ্যাপামি। বাবা রাজা ফিলিপ, মহাযুদ্ধবাজ, ম্যাসিডোনিয়ার অধিপতি। আলেকজান্ডার যখন ছোট, বাবা এক একটা দেশ জয় করে দেশে ফিরে উৎসব করছেন। পুত্র মহাজ্ঞানী অ্যারিস্টটলের কাছে লেখাপড়া শিখতে শিখতে আনমনা হয়ে যাচ্ছে। অ্যারিস্টটল একদিন জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাছা? কিশোর জবাব দিল, আমার বসে বসে আঁক কষতে ভালো লাগে না, কবে যে যুদ্ধে যাব। অ্যারিস্টটল বললেন, আর একটু বড় হয়ে যেও। সে বলল, দূর, বড় হতে হতে আর কোনো দেশই বাকি থাকবে না। বাবা পৃথিবীর পুরোটাই জয় করে ফেলবে। বোঝ ব্যাপারটা। মা অলিম্পিয়াসও ছিলেন বাউন্ডুলে, পাগলি। ছেলে অন্যরকম হবে এটা কি করে? এই 2500 বছর পরেও মানুষের যুদ্ধের নেশা একটু কমেনি মামা। আলেকজান্ডারের সঙ্গে বুশের কি মিল নেই? ঠিক বলেছিস। তবে ভারতের পশ্চিম প্রান্তে এসে আলেকজান্ডার খুব শিক্ষা পেয়েছিল। পুরু তখন পাঞ্জাব গান্ধারের বিস্তীর্ণ উপত্যকার শাসনকর্তা, যথেষ্ট সৈন্যবল। আলেকজান্ডার পুরুকে হারিয়ে দিল বটে, কিন্তু বিস্তর গ্রিক সেনা মূল্য জখম হল। পুরুর বীরত্ব দেখে আলেকজান্ডার নিজেও চমৎকৃত। ওই কাহিনী তো পড়েছিস? কোনটা? ওই যে আলেকজান্ডারের কাছে যখন পরাজিত পুরুকে নিয়ে আসা হলো, আলেকজান্ডার তাকে জিজ্ঞেস করেছিল, তুমি আমার কাছে কি রকম ব্যবহার আশা করো? পুরু ঘাড় সোজা করে বলেছিল, রাজার কাছে রাজার মতো ব্যবহার।
এটা কতটা সত্যি জানি না, তবে ইতিহাস বলছে আলেকজান্ডার খুব খুশি হয়ে পুরুকে তার রাজ্য ফিরিয়ে দিয়ে ফৌজ ঘুরিয়ে চলে যায়। হ্যাঁ পড়েছি। ওই আংটি সম্পর্কে কি পেলে সেটা বলো। একটা মিসিং লিংক রয়েছে। ব্রিটিশ মিউজিয়ামের নথিপত্র বলছে 1869 সালে ব্রিটিশ কর্নেল জোনাথন রাইট পশ্চিম পাঞ্জাব, বালুচিস্তান, সিন্ধু প্রদেশে অভিযান চালান। ওখানে তখন ছোট ছোট গোষ্ঠী ছিল, পার্বত্য উপজাতি ছিল। তারা খুব স্বাধীন চেতা, কারো বর্ষতা মানতে নারাজ। সেই সময় লারকানা প্রদেশের এক ছোট রাজার বাড়িতে লুটপাট করার সময় ওই দুষ্প্রাপ্য আংটি পায়। রাজার নাম পেয়েছ? গোষ্ঠীর নাম রয়েছে। কর্নেলের তথ্য অনুযায়ী ধর্মে ওরা হিন্দু ছিল, নিজেদের গৌরব রাজ পরিবারের বংশধর হিসেবে দাবি করত। তারপর পলিটিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটা ঘাঁটতে গিয়ে দেখছি আলেকজান্ডারের সঙ্গে যে যে ইন্ডিয়ান রাজার মোলাকাত হয়েছিল তাদের পদবি ধরেই বলা হতো। বাবাও পুরু, ছেলেও পুরু। গ্রিকরা বলতো পৌরাস, সংস্কৃতে পৌরব, প্রাকৃতে পুরু। অর্থাৎ মেইন পুরুকে আমরা সিনিয়র পুরু বলতে পারি। তবে চেনাব, ঝিলাম, শতদ্রু নদীর তীরে তখন অনেক পুরু পরিবার রাজত্ব করত। সিনিয়র পুরুর সব ভাই বেরাদার। এ তো রাহুল সংকীর্তনের থিওরি। ইন্দ্র কোনো একজন দেবতার নাম নয়, খুব শক্তিশালী এক আর্য গোষ্ঠীর নাম। ঠিক তাই, ব্যাপারটা সেকালে ওই রকম ছিল। কিন্তু ওই আংটিটা যে আলেকজান্ডারের, এই ইনফরমেশন এলো কোত্থেকে? যোগুমামা জবাব দিতে যাচ্ছিলেন, তার আগেই মেশোর দেওয়া মোবাইল ফোন বেজে উঠল। আমি ধরতেই ওপাশ থেকে অচেনা গলা। ডক্টর মুখার্জি। হু স্পিকিং? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। তুমি ওর নেফিউ, বুঝেছি। শোনো, তোমার আঙ্কেলকে বলে দিও বেড়াতে এসেছে বিদেশে, বেরিয়ে যেন ফিরে যায়। এটা ইন্ডিয়া নয়। একজন ইন্ডিয়ান মরে গেলে যাবে আসবে না কারো। স্কটল্যান্ড ইয়ার্ড কেসটার দায়িত্ব নিয়েছে, তারা যা করার করুক। উনি বিজ্ঞানী মানুষ, রেসপেক্টেবল ম্যান। ওনার রাগ বাড়িয়ে কিছু করতে যাওয়া ঠিক হবে না। মাঝখান থেকে এনিথিং মে হ্যাপেন। বলেই ফোনটা কট করে কেটে দিল। আমার শরীর ঝিমঝিম করছে। 11টা বাজে। লন্ডনে এই নিশুতি রাতে কে প্রাণের হুমকি দিচ্ছে? যোগুমামা আমার মুখের রং পাল্টানো দেখে 1 সেকেন্ডে বুঝে ফেলেছেন। নির্বিকারভাবে বললেন, যাক, শিওর হওয়া গেল। কি? এক, চুরির র্যাকেটে মিউজিয়ামের লোক ইনভলভড। ডক্টর শেফার্ডের সঙ্গে কথা বলার সময় ওদের কেউ অবশ্যই ছিল। 2, সে আমার আগের কীর্তিকলাপ জানে। 3, সে ভয় পেয়েছে। 4, আমরা ঠিক পথেই এগোচ্ছি। মামা, লোকটা বলল স্কটল্যান্ড ইয়ার্ড ইনভেস্টিগেশন করছে, করুক। ডক্টর মুখার্জিকে আগ বাড়িয়ে ঢুকতে মানা করো। তার মানে সে কতখানি কনফিডেন্ট যে স্কটল্যান্ড ইয়ার্ডও তাকে ছুঁতে পারবে না। মামা, আমি বলি কি, না, বলো না। যদি ক্রিমিনাল ধরা না পড়ে তোমার দাদার বিয়ে আটকে যাবে। বিশ্বনাথ প্যাটেলকে জেলে পৌঁছতে হবে। ফ্যামিলিটা রুইন্ড হয়ে যাবে। শোনো, মাথা থেকে দুশ্চিন্তা উড়িয়ে দাও। জলে নেমেছো, সাঁতার কেটে পারে উঠতে হবে। কি জিজ্ঞেস করেছিলে মনে আছে? হ্যাঁ, ওটা যে আলেকজান্ডারের আংটি, তার প্রমাণ কোথায়? গুড কোয়েশ্চেন। কর্নেল রাইট লিখছেন, লারকানার রাজপ্রাসাদে অন্যান্য অনেক দেবদেবীর সোনার উপর মূর্তির সঙ্গে সে ওই আংটিটাও পায়। প্রাসাদের ঠাকুরের সিংহাসনেই রাখা ছিল। রাজার লোকজন কাকুতি মিনতি করে আংটিটার জন্য। তারাই জানায় ওই আংটি মন্ত্রপুত। 2000 বছর আগে বিদেশি রাজা আলেকজান্ডার তাদের পূর্বপুরুষকে উপহার দিয়েছিল। ওই আংটি ছিল বলে তাদের এতদিন কোনো ক্ষতি হয়নি। ওরা আংটিটিকে দেবতা জ্ঞানে পুজো করে। সুতরাং ধরে নেওয়া যায় 2 সহস্রাব্দ আগে মহারাজ পুরুর সঙ্গে সাক্ষাতের সময় দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার খুশি হয়ে নিজের আংটি খুলে পুরুকে পরিয়ে দেন মিত্রতার চিহ্ন হিসেবে, তাই তো? রাইট।
ব্রিটিশরা তারপরেও কনফিউজড ছিল আংটির মেটেরিয়াল নিয়ে। জেট পাথরে তৈরি। জেট পাথরের ব্যবহার তখন চীন ছাড়া পৃথিবীর কোথাও প্রচলিত ছিল না। সেই সময় চীনে জেট পাথর সোনা, হিরে, চুনি, পান্নার চেয়েও দামি। এই জায়গাটায় আমরা এইভাবে জুড়তে পারি। ইতিহাসে দেখছি সে সময় চীনের পশ্চিম প্রান্তে ছিল ঝাও সম্রাটদের আমল। আলেকজান্ডার কারাকোরাম দিয়ে বাঁ দিকে বেঁকে প্রথমে চীন আক্রমণ করে। ঝাওরা নতজানু হয়ে সন্ধি করে নেয়। আলেকজান্ডার তখন বাহিনী ঘোরায় সিন্ধু উপত্যকার দিকে। তখন মিত্রতার স্মারক হিসেবে আলেকজান্ডারকে ঝাও সম্রাটরা জেড পাথরের তৈরি নানান গয়না, মূর্তি, বাসনকোসনের সঙ্গে ওই আংটিটা দিয়েছিল, আর সেটাই হাত ঘুরে চলে আসে পুরুর আঙুলে। যোগুমামা আমার পিঠ চাপড়ে দিলেন। ব্রিলিয়েন্ট! তুই চাকরিতে না ঢুকলে বলতাম ডিটেকটিভ এজেন্সি খুলে ফেল। হবে তোর, হবে। হবে কি না কে জানে, কিন্তু আগামী কয়েকদিন আমাদের কপালে কি আছে জানি না। যোগুমামা কীরকম একগুয়ে মানুষ হাড়ে হাড়ে জানি। থ্রেটনিং পেলে ওর আরও রোগ চেপে যায়। আমার কানে এখনও বাজছে লোকটার কথা, বেরিয়ে যেন ফিরে যায়। এখানে একজন ইন্ডিয়ান মরলে কারোর কিছু যায় আসবে না। উফ, দেখো কাণ্ড। চিয়ার আপ মাই বয়। মামা আবার আমার কাঁধ ধরে ঝাঁকালেন। কত মারাত্মক সিচুয়েশন আমরা ট্যাকল করেছি। লোকটার ফোন নাম্বারটা লিখে নে, যদিও মোবাইলে স্টোর হয়ে আছে। তারপর আরামসে ঘুমিয়ে পড়। গুড নাইট। বিবিসি নিউজ মহা সমারোহে ইরাক যুদ্ধ দেখাচ্ছে। সাঁ সাঁ করে প্লেনগুলো উড়ে গিয়ে বোমা ফেলে আসছে। ভেঙে পড়ছে ঘরবাড়ি, বিস্ফোরণ, ধোঁয়া। মা বাচ্চাকে নিয়ে ছুটতে গিয়ে মুখ থুবড়ে পড়ছেন। অদ্ভুত এই পাশবিক দৃশ্য বিবিসি লাইভ দেখাচ্ছে। ব্রিটিশরা পছন্দ করছেন। সাদ্দাম যদি দোষ করেও থাকে, ইরাকের মানুষ তো কিছু করেনি। যোগুমামা বাথরুমে, আর আধ ঘন্টার মধ্যে গাড়ি এসে যাবে। আমরা বেরিয়ে পড়ব। সকালেই মামার সঙ্গে কথা হয়েছে শেফার্ডের। কাল রাতের হুমকি ফোনের কথা জানিয়েছেন মামা। শেফার্ড জানিয়েছেন ব্যবস্থা নিচ্ছেন। তাকে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে। তিনি সাবধান করেছেন হুটহাট যেন দরজা না খুলি। অর্থাৎ লন্ডনে এসেও শান্তি নেই। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। হুজ দেয়ার? বুবলাই, অনির্বাণ। দরজার বাইরে আমাদের দুটো ঢাউস ব্যাগেজ নিয়ে বুবলাইদা, পাশে একটা মেয়ে। গুড মর্নিং টুকলু। সুনিতা, মিট মাই কাজিন অর্ণব। সুনিতার মুখ গম্ভীর। যোগুমামা তোয়ালে জড়িয়ে বেরিয়ে এসেছেন। শোবার ঘরের দিকে চলে গেলেন। 2 মিনিটের মধ্যেই তৈরি হয়ে বেরিয়ে এলেন। সুনিতা এসে পায়ে হাত দিয়ে প্রণাম করল, ফুঁপিয়ে কেঁদে উঠল। আঙ্কেল, আঙ্কেল, আপনি আমাদের বাঁচান প্লিজ। মা পাগলের মতো করছে, সোসাইটিতে মুখ দেখাতে পারছি না। আঙ্কেল প্লিজ, প্লিজ আঙ্কেল। চোখ মুছতে লাগলো। খুব কষ্ট হচ্ছে ওদের জন্য। মামা ওর মাথায় হাত বুলিয়ে বললেন, সুনিতা, মাই বেবি, প্লিজ বি স্টেডি। তুমি তো শুনেছ আমি এখানে থাকছি। নিজে থেকে ডিটেকশনে থাকতে চেয়েছি। আই উইল ট্রাই মাই বেস্ট। একটা কথা আমায় বলো, এই চুরি হওয়ার আগে বাবা তোমাদের কিছু বলেছিলেন? এনি হিন্ট? না। সুনিতা শূন্য চোখে তাকালো। বাবা তার কাজের ব্যাপারে বাড়িতে কিছুই বলতেন না। এভরি মর্নিং উনি আর আর্চার আঙ্কেল নিজেদের বিজনেস নিয়ে অনেকক্ষণ ফোনে কথা বলতেন। মিস্টার আর্চার মানে ওনার পার্টনার? ওকেও কি অ্যারেস্ট করেছে? হ্যাঁ, একই সঙ্গে। কবে যে বেল দেবে। বলতে বলতে সুনিতা হঠাৎ থেমে গেল। চোখ কুঁচকে যোগুমামার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আঙ্কেল, প্রায় 10-12 দিন আগে একটা ফোন এসেছিল সকালে। বাবার সঙ্গে ফোনে খুব তর্কাতর্কি হলো। ফোন রেখে দিয়ে বাবা নিজের মনে বলছিলেন, ডিসকাস্টিং, যত সব অ্যাবসার্ড লজিক। আমরা জিজ্ঞাসা করেছিলাম কার ফোন। বাবা বললেন, ডিরেক্টর কি যে বলেন, মাথা মুন্ডু নেই। আমায় বোঝাচ্ছেন ব্রিটিশরা অন্য দেশ থেকে গত 200 বছরে যা কিছু ধনরত্ন লুট করে নিয়ে এসেছেন, ওদের উচিত সেসব এখন ফেরত দিয়ে দেওয়া। এজন্য জনমত তৈরি করতে হবে। ননসেন্স টক। সাহেবদের কাঁচকলা,
কোহিনূর নিয়ে দুদেশে এত হইচই হলো, কোনো লাভ হয়েছে? যোগু মামার চোখে আলো ঝিলিক দিল, বললেন, তার মানে ডিরেক্টর চান? কথা শেষ হলো না, আবার কলিং বেল। হুজ দেয়ার? স্যার, সোফার 0028। ওকে, প্লিজ ওয়েট। বুবলাই একটু অবাক হয়ে তাকালো। বললাম, পাসওয়ার্ড? কাল রাতে যা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে। অমনি বুবলাই বলল, ও, একটা কথা বলতে তো ভুলে গেছি মামা। কাল রাতে বাড়িতে তোমার এক বন্ধু ফোন করেছিলেন। বন্ধু? কে? নাম বললেন দলবীর সিং। বললেন উনি খবর পেয়েছেন তুমি লন্ডনে এসেছো, তোমার কন্ট্যাক্ট নাম্বার চাইলেন। আমি বাবার সেল নাম্বারটা দিয়ে দিলাম, যোগাযোগ করেছিলেন তোমার সাথে। যোগু মামা হাসলেন, বললেন, দলবীর সিং নামে কাউকে আমি আদৌ চিনি না। এতক্ষণে পরিষ্কার হলো এই মেল নাম্বার স্কাউন্ডেলটা পেল কোত্থেকে। যাকে, চলো, বেরোতে হবে। দরজা খুলে বাইরে বেরিয়েছি। আমাদের পাশে সোফা, বুবলাইয়ের ফোর্ড গাড়ি রাস্তার ওপরে পার্ক করা। ওরা আমাদের হাত নেড়ে রাস্তা পার হলো। ওদের গাড়ির পাশে আর একটা সাদা জাপানি নিশান। সোফার সাহেব সেদিকে আঙুল দেখালো। স্যার আসুন, রাস্তাঘাট ফাঁকা ফাঁকাই আছে, গাড়ি ফাড়ি নেই। এদিকে ফুটপাতের গায়ে একটা লন্ডন ট্যাক্সি দাঁড়িয়ে। দুদিকে তাকাতে তাকাতে যেই আমরা ফুটপাত থেকে রাস্তায় নেমেছি, অমনি এক ভয়ানক কাণ্ড ঘটে গেল। আমি শুধু গাড়ির গর্জন শুনলাম। চোখের পলকে প্রচণ্ড জোরে আমাদের দুজনকে ধাক্কা মেরেছে আমাদের সোফা। দুজনে ছিটকে গিয়ে পড়েছি দুদিকে। খ্যাপা ষাঁড়ের মতো তেড়ে এসেছে কালো অস্টিন ট্যাক্সিটা। স্পিড সামলাতে পারল না, প্রচণ্ড শব্দ হলো। পাশের ল্যাম্পপোস্টে গিয়ে মেরেছে ট্যাক্সিটা। ওদিকে এক বৃদ্ধ সাহেব লাঠি নিয়ে এগোচ্ছিলেন। এক চুলের জন্য বেঁচে গেছে। লাঠি ছিটকে পড়েছে দূরে। ভদ্রলোক হুমড়ি খেয়ে পড়েছেন। চিত হয়ে শুয়ে আছি। ল্যাম্পপোস্ট একদিকে হেলে পড়েছে, কাঁচের টুকরো রাস্তায় ছড়িয়ে। ট্যাক্সিটা এক সেকেন্ডও দেরি করেনি, মুহূর্তের মধ্যে ব্যাক করে মুখ ঘুরিয়ে নিয়েছে। দেখলাম আমাদের সোফার সাহেবের হাতে উদ্যত রিভলভার। ড্রাইভারের পাশের আরোহীকে লক্ষ্য করে পরস্পর গুলি করল। ঝনঝন শব্দে ভেঙে পড়েছে ট্যাক্সির উইন্ডো স্ক্রিন। কেউ ঘায়েল হলো কিনা জানি না। ট্যাক্সিটা ঊর্ধ্বশ্বাসে স্পিড বাড়িয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে দৃষ্টির বাইরে চলে গেল। আমাদের সোফার বাঁ হাতে মোবাইল ফোন তুলে কাউকে কিছু জানাচ্ছে, বোধহয় ট্যাক্সির নাম্বার। ইতিমধ্যে রাস্তার ওদিক থেকে উদ্বিগ্ন মুখে ছুটে এসেছে বুবলাই, সুনিতা। যোগুমামা নিজেই উঠে দাঁড়িয়েছেন। ওরা দুজন আমায় টেনে দাঁড় করাল। বিশ্বাসই হচ্ছিল না, সত্যি এখনো বেঁচে আছি। সাহেব কাঁচুমাচু মুখে বলল, সরি স্যার, আসলে ভাবতে পারিনি শেষ পর্যন্ত লন্ডন ট্যাক্সিতে ক্রিমিনাল উঠবে। নো ইস্যু মিস্টার। যোগুমামা কৃতজ্ঞভাবে বললেন, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্যই রক্ষা পেয়েছি, তবে আফসোস ওকে ধরা গেল না। ধরা পড়বে স্যার, কন্ট্রোলে জানিয়ে দিয়েছি। ট্যাক্সিটা ধরা পড়বে, কিন্তু ততক্ষণে হয়তো লোকগুলো গাড়ি কোথাও দাঁড় করিয়ে পালিয়ে যাবে, তাই না? রাইট স্যার। সোফার চিন্তিত মুখে বলল, আপনাদের সিকিউরিটির জন্য আরো প্লেন ক্লথ পুলিশ চাই, আমি জানিয়ে দিয়েছি। মিনিট দুয়েকের মধ্যে হুটার বাজাতে বাজাতে, আলো ঘোরাতে ঘোরাতে অ্যাম্বুলেন্স ও পুলিশ ভ্যান এসে পড়েছে। অবাক হয়ে দেখলাম আধ মিনিটের মধ্যে পড়ে থাকা বৃদ্ধকে স্ট্রেচারে তুলে নিয়ে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে দিল। পরক্ষণেই অ্যাম্বুলেন্স স্টার্ট দিল। ভদ্রলোকের পায়ে চোট লেগেছে, যন্ত্রণায় ছটফট করছেন। পুলিশ অফিসারের দিকে এগিয়ে গেল আমাদের সোফা। নিচু গলায় কিছু বলছে। আমার গলা বুক শুকিয়ে কাঠ। কনকনে ঠান্ডাতেও ঘামে ভিজে গেছে অন্তর্বাস, শার্ট, প্যান্ট। যোগুমামা রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে অস্ফুটে বললেন, দে আর ট্রিমেন্ডাস ফার্স্ট। রাত 11টায় ফোন কল, সকাল 10টার মধ্যে অ্যাকশন স্টার্ট। ঠিক এই সময় আমার পকেটের মোবাইল ফোনটা বেজে উঠল। ডিরেক্টর এর মধ্যেই খবর পেয়ে গেলেন। কত এফিশিয়েন্ট ওরা। হ্যালো। কেঁপে উঠলাম। কালকে সেই সাহেবী গলা। গুড লাক, এবারের মতো বেঁচে গেলে পরের বার মিস হবে না। লাস্ট রিকোয়েস্ট,
রাত্রের ফ্লাইট ধরে দেশে ফিরে যাও। আমার জবাব দেওয়ার শক্তি নেই। মাথা টলমল করছে, শরীর অসম্ভব ভারী মনে হচ্ছে। ফোন সহ হাতটা মামার দিকে বাড়িয়ে দিলাম। ইয়েস, ডক্টর মুখার্জি হিয়ার। তারপর তার মুখের পেশি শক্ত হয়ে গেল। চাপা গলায় বললেন, ওকে ওকে, ট্রাই অ্যাগেন। উই আর অ্যাকসেপ্টিং ইউর চ্যালেঞ্জ। নো নো, ইটস অল রাইট। সোফার সাহেব ভেতর থেকে জলের বোতল নিয়ে এসেছে। ঢকঢক করে গলায় ঢাললাম, ঘাড়ে মুখে ছেটালাম। একটু স্বস্তি এলো। বুবলাই বলল, মামা আমরা কি তোমাদের সঙ্গে যাব? প্রশ্নই নেই, তোরা ইমিডিয়েট চলে যা। মামা বেশ জোরের সঙ্গে বললেন। তারপর কি ভেবে আবার বললেন, সুনিতা, তুমি কদিন কাজে যেও না, ফোনে জানিয়ে দিও। বুবলাই, তুইও কদিন মা বাবার কাছেই থাকিস, কোনো প্রয়োজন হলেই জানাবি, ইন এনি প্রবলেম। ওকে স্যার, এখন কি যাবেন নাকি একটু রেস্ট নিয়ে? নট এট অল, স্ট্রেট স্কটল্যান্ড ইয়ার্ড হেড অফিস। আমার মনে হয় এটাই এই চুরির ঘটনায় মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কমিশনার অ্যালবার্ট ট্রুম্যান এক দৃষ্টে মামার দিকে তাকিয়ে আছেন। ওই অ্যান্টিকের আশেপাশে ওর সমসাময়িক কিংবা আরও আগের কালের অজস্র দুষ্প্রাপ্য দুর্লভ বস্তু ছিল। অন্যগুলো অপরাধী নিল না, এমনকি নেওয়ার চেষ্টাও করল না। শুধু মাঝখান থেকে আলেকজান্ডারের আংটিটা তুলে নিল কেন? রাইট ডক্টর মুখার্জি, ইটস রিয়েলি আ মিস্ট্রি। এর পিছনে একটাই কারণ থাকতে পারে। সোফার আই গেস এটা সাধারণ চুরি নয়। ওই আংটির সঙ্গে চোরের পার্সোনাল রিলেশনশিপ রয়েছে, যার জন্য সে নিজে বা লোক লাগিয়ে এই কাজ করেছে। তারপর যাতে ধরা না পড়ে তার জন্য আমাদের হুমকি দিচ্ছে, মেরে ফেলার চেষ্টা করছে। হাউ ইজ ইট পসিবল? প্রায় ২৫০০ বছর আগের আংটির সঙ্গে এই কালের কোনো মানুষের সম্পর্ক থাকে কিভাবে? রাইট মিস্টার ট্রুম্যান, এটা একমাত্র হতে পারে নিজস্ব বিশ্বাসের জায়গা থেকে। যেমন আমরা ভগবানকে দেখিনি অথচ বিশ্বাস করি, তেমনি কেউ যদি মনে মনে বিশ্বাস করে সে আলেকজান্ডারের বংশধর, নিতে পারে, কিংবা পুরুর বংশধর, সেও নিতে পারে। এমনকি চীন দেশের কোনো রাজ ফ্যামিলির মানুষ যে বিশ্বাস করে সে ঝাও সাম্রাজ্যের উত্তরাধিকারী, সেও চুরি করতে পারে, যেহেতু ওটা অরিজিনালি চীন দেশের জিনিস। ওয়েল, সরি টু সে ডক্টর, ইট ইজ ভেরি লাউড থিঙ্কিং। এই ধরনের কোনো বিশ্বাস 21st সেঞ্চুরির লোকের মধ্যে থাকা সম্ভব? মানুষের মন খুব বিচিত্র। সেখানে যখন কোনো ফিক্সেশন হয়ে যায় সেটাকেই মানুষ বিশ্বাস করতে শুরু করে। স্পেশালি পুরনো রাজ ফ্যামিলির লোকেদের মধ্যে এই ধরনের কমপ্লেক্স অনেক সময় কাজ করে। একটু থেমে বললেন, আরেকটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করুন মিস্টার ট্রুম্যান। অপরাধী জানে কেসটা স্কটল্যান্ড ইয়ার্ড হাতে নিয়েছে, পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট পুলিশ ডিপার্টমেন্ট। তাতে তার আপত্তি নেই, সে শিওর ধরা পড়বে না। কিন্তু যখন সে জানতে পেরেছে আমি এর মধ্যে ঢুকেছি, সঙ্গে সঙ্গে আমায় টার্গেট করেছে। তার মানে বিজ্ঞানী ছাড়াও আমার যে অন্য একটা পরিচয় রয়েছে এ ব্যাপারে সে ওয়েল অ্যাওয়ার। ট্রুম্যান চিন্তিত মুখে মাথা নাড়লেন, বললেন, আপনি কি কাউকে সন্দেহ করছেন ডক্টর মুখার্জি? হ্যাঁ, করছি। আমি নিশ্চিত চুরির ব্যাপারে মিউজিয়ামের কোনো মানুষ জড়িত। আপনি আজকেই মিউজিয়ামের স্টাফদের মধ্যে গ্রিক, ভারতীয় বা চীনা অরিজিনের লোকেদের লিস্ট তৈরি করুন। ওকে, আর কিছু? ক্লোজ সার্কিট ক্যামেরার 1 মাসের ছবির সিরিজ আপনার ডিটেকটিভ ডিপার্টমেন্ট দেখেছেন? কোনো ইরেগুলারিটি পেয়েছেন? না, দাঁড়ান, আমি সিডিটা নিয়ে আসতে বলি, আপনিও দেখুন। থ্যাংক ইউ। আমি আরেকটা ব্যাপার জানতে চাই। এই বলে টেবিলের ওপর থেকে সাদা কাগজ টেনে নিয়ে যোগুমামা পেন দিয়ে একটা ম্যাপ এঁকে ফেললেন। কমিশনারের ঘরে ঢুকলেন ব্যাজ লাগানো উচ্চপদস্থ এক পুলিশকর্তা এবং তার অ্যাসিস্ট্যান্ট, সম্ভবত কম্পিউটার এক্সপার্ট। উনি সিডি ঢুকিয়ে দিলেন কমিশনার সাহেবের কম্পিউটারে। মামা ম্যাপটা দেখিয়ে বললেন, মোটামুটি এই হচ্ছে ওরিয়েন্টাল গ্যালারির ইন্ডিয়া হলগুলো, ইন্টারকানেক্টেড বাই প্যাসেজ।
রাতে কি শুধু হলগুলো বন্ধ থাকে? প্যাসেজে সিকিউরিটির লোক টহল দেয়? ক্যামেরা কি শুধু হল ঘরগুলোতে আছে? ইয়েস ডক্টর মুখার্জি, মিস্টার হার্ডি ঠিক বলছি তো? সরি, আপনার সঙ্গে আলাপ করা হয়নি। ইনি টমাস হার্ডি, ডেপুটি কমিশনার, এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার। হ্যালো, আমরা ইন্ডিয়া হলগুলোর ওই ঘরটার ছবি দেখব তো, যেখানে আলেকজান্ডারের আংটি ছিল? অফকোর্স, কম্পিউটারে আলাদা আলাদা স্টোর হয়। তবে স্যার, আমরা বেশ কয়েকটা দেখেছি, কোনো সন্দেহজনক কিছু পাইনি। তবু আপনি যদি দেখতে চান। হ্যাঁ প্লিজ। কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠেছে রাতের জনশূন্য হলঘর। আলো জ্বলছে, পরপর ক্যামেরা ঘুরে যাচ্ছে এদিক থেকে ওদিক। মামা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, একই ছবি বারবার ঘুরে ফিরে আসছে। মামা বললেন, ফাস্ট ফরওয়ার্ড করুন তো। অ্যাসিস্ট্যান্ট মাউস ক্লিক করলেন। এবার ছবিগুলো খুব দ্রুত আসছে। ঘরের ছবি, একই রকম, বিভিন্ন অ্যাঙ্গেলে। ঘরের ভেতরে জনপ্রাণী নেই। বাঁ হাতের ওপর চিবুক রেখে মামা নিষ্পলক স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। স্তব্ধ হলঘরে শুধু ঘড়ির শব্দ। হঠাৎ মামা বলে উঠলেন, স্টপ স্টপ। সবাই হকচকিয়ে গেছি। স্ক্রিনে ছবি থেমে আছে। মাঝে দুরাতের ছবি ওঠেনি? হোয়াট স্যার, কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে পর পর 1 মাসে প্রত্যেক রাতের সব ছবি তো রয়েছে। নো নো। মামা সবেগে মাথা নাড়তে নাড়তে বললেন, সব রাতের ছবি নেই। আশ্চর্য, আপনারা ভালো করে দেখুন। হার্ডি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন মামার মুখের দিকে। মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। যোগু মামা বললেন, মিউজিয়ামের ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো ডিজিটাল, তাই তো? ইয়েস স্যার। ডিজিটাল ক্যামেরার অ্যাডভান্টেজ জানেন তো? টাইমার সেট করা থাকলে ডেট অ্যান্ড টাইম ছবির নিচে উঠে যায়। এখানে উঠেছে। মিস্টার হার্ডি, ভুলে যাবেন না আপনি পৃথিবীর সেরা পুলিশ বিভাগের একজন অফিসার। প্রতিটি ছবির ফ্রেমের নিচে সময় ও তারিখ রয়েছে। এবার দেখেছেন? হার্ডি বোবা। মামা ফের বললেন, একটু রিওয়াইন্ড করে নিয়ে আসুন। হ্যাঁ, এই দেখুন, 10ই অক্টোবরের পর 13ই অক্টোবর, একই ছবি। কেউ না দেখলে আলাদা করার উপায় নেই। মাঝের দুরাত কোথায় গেল? হাড়ির চোয়াল ঝুলে পড়েছে। বিপন্ন চোখে তাকাচ্ছেন অ্যাসিস্ট্যান্টের দিকে। সে তাড়াতাড়ি বলল, না স্যার, আছে আছে। আমি স্যার ভুলটা করেছি। মধ্যে খানিকটা অংশ পুরো ব্ল্যাক ছিল, তাই আমি স্যার ভেবেছি যে ওই জায়গাটা হয়তো ফিল্ম ডিফেক্টিভ ছিল। ক্যামেরা নিজেই রিজেক্ট করেছে। সেই ভেবেই স্যার ওই অংশটাকে এডিট করে বাদ দিয়েছি। যোগু মামা চেঁচিয়ে উঠলেন, সর্বনাশ! এডিট করেছেন? রাশ প্রিন্ট কোথায়? স্যার, মাস্টার কপিটা আছে স্যার ওটা। কমিশনার উত্তেজনায় ধমকে উঠলেন, যান যান, নিয়ে আসুন। যোগু মামা বিড়বিড় করে বললেন, লেট আস হোপ হি উইল গেট ইট। টমাস হার্ডি পাথর হয়ে বসে আছেন। একজন ভারতীয় বিজ্ঞানীর কাছ থেকে এরকম ধাক্কা বোধহয় কল্পনাও করেননি। যোগু মামা উঠে কম্পিউটারের কাছে গেলেন। মাউস দিয়ে একটু রিওয়াইন্ড করে 10 তারিখের ছবি ফিরিয়ে আনলেন। বললেন, মিস্টার ট্রুম্যান, ভালো করে হল ঘরটা লক্ষ্য করুন। সব দেখেছেন? এবার 13 তারিখের ছবিটা দেখুন। কোনো তফাৎ দেখলেন? কমিশনার সিট থেকে উঠে দাঁড়ালেন। উত্তেজনায় তার গলা কাঁপছে। মাই গড, গার্ডের ম্যানিকিন কোথায় গেল? দ্যাটস দ্য পয়েন্ট। কিন্তু আসলে ম্যানিকিনটা বরাবর ছিল কি? এই দেখুন, আমি পিছিয়ে নিয়ে যাচ্ছি। 8 তারিখের ছবি। কোথায় গার্ডের ম্যানিকিন? এই যে 9, ম্যানিকিনটা দেখা যাচ্ছে। 9 তারিখে এলো, 13 তারিখে নেই। 1 মিনিট ডক্টর মুখার্জি, আগে মিউজিয়ামের ডিরেক্টরকে ফোন করে জেনে নি। হ্যালো, ট্রুম্যান স্পিকিং। জাস্ট ওয়ান কোয়েশ্চেন, তোমার মিউজিয়ামের ওই ইন্ডিয়া হলে কোনো ম্যানেকিন ছিল রয়্যাল গার্ডের? আমি ধরছি। হোয়াট, ছিল না? শিট, ছবিতে যে স্পষ্ট দেখা যাচ্ছে, তারপর আবার ভ্যানিশ। বিশ্বাস না হয় নিজে দেখে নাও। ফোন ছেড়ে দিয়ে বললেন, শুনলেন তো, গার্ডের কোনো ম্যানিকিন থাকার কথাই নয়।
কিছুই বুঝতে পারছিলাম না। বললাম, একটু ডিস্টার্ব করছি, রয়্যাল গার্ড মানে? ও, তুই তো এখনো দেখিসনি। ব্রিটেনের রানীর নিজস্ব রক্ষী বাহিনী আছে। তারা বাকিংহাম রাজপ্রাসাদ পাহারা দেয়। বিচিত্র তাদের বেশ, ওই ছবিতে যেমন দেখলি, শতাব্দীর পর শতাব্দী একই রকম। চোখ দেখা যায় না এমন নাক পর্যন্ত টুপি। তারা প্যালেসের বাইরে নিশ্চল দাঁড়িয়ে থাকে। 8 ঘন্টা পরপর চেঞ্জ অফ গার্ড হয়। তখন বোঝা যায় ওরা মানুষ। এমন নিখুঁত স্ট্যাচু হয়ে থাকে, মনে হবে যেন মূর্তি। এদের দেখতে সারা পৃথিবী থেকে লোক আসে। এরা হলো রয়্যাল গার্ড। ন্যাচারালি সবাই ধরে নিয়েছিলেন মিউজিয়ামের আকর্ষণ হিসেবে ওই রয়্যাল গার্ডের ম্যানিকিন নতুন বসানো হয়েছে। ম্যানিকিন বুঝলি তো? কলকাতাতেও দেখবি বড় বড় শাড়ি জামার শোরুমে পুরুষ মহিলার প্রায় জীবন্ত মূর্তি উইন্ডোতে বসানো থাকে। ইতিমধ্যে অ্যাসিস্ট্যান্ট চলে এসেছেন, হাতে একটা সিডি। মাস্টার সিডিটা ঢুকিয়ে দেওয়া হলো কম্পিউটারে। সিডি চলছে। আমাদের সবার চোখ স্ক্রিনে, কিন্তু কোনো তফাতই নেই আগেরটার সঙ্গে। শুধু ছবি একটু অপরিষ্কার, আর সব হুবহু এক। সহকারী নিচু গলায় হার্ডিকে বললেন, একই স্যার। 10ই অক্টোবরের ছবি শেষ হলো। অমনি গোটা স্ক্রিন অন্ধকার হয়ে গেল, কুচকুচে কালো। কম্পিউটার চলছে। সিডি ড্রাইভে সবুজ আলো দপদপ করছে। দম চাপা উত্তেজনা নিয়ে তাকিয়ে আছি। স্ক্রিনে অথই অন্ধকার, শেষই হচ্ছে না। যোগুমামা বললেন, সত্যি কি এই কদিন ফিল্ম গোলমাল করছিল? মনিটরের ব্রাইটনেস আর কন্ট্রাস্ট একটু বাড়ান। এবার অন্ধকার একটু ঝাপসা হলো। এক কোণে একটা আলোর বিন্দু না? আমরা টানটা আলোর বিন্দুটা একটু একটু বড় হচ্ছে। জানলার আউটলাইন, জানলা খুলছে, আলোটা নড়ছে, ঘুরছে। হলঘরে বাইরের আলো ঢুকেছে মনে হচ্ছে। হলের খিলান, দেওয়ালের কোণ, খাঁজে সরু সরু রেখা। জানলা দিয়ে কালো একটা অবয়ব ঢুকছে ভেতরে। ভেতর থেকে কেউ পেন্সিল টর্চ দেখাচ্ছে। ছোট্ট আলোর বৃত্ত, আবছা দুটো মূর্তি ঘোরাফেরা করছে ভেতরে। স্ক্রিনের ওপর সবাই ঝুঁকে পড়েছেন। টর্চধারীর সিগন্যাল দিয়ে আগন্তুককে নিয়ে এসেছে শোকেসে। মাঝে মাঝে আলোর ফোঁটা চলকে পড়ছে কাঁচের ওপর। টর্চের ফোকাস এবার সরাসরি আলেকজান্ডারের আংটির ওপর। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে আংটিটা। একটা হাত কাঁচ তুলল, কবজি পর্যন্ত আরেকটা হাত ঢুকলো আংটির দিকে। আংটিটা মুঠোয় ধরেছে। ব্যাস, আলো নিভে গেল। মিশমিশে অন্ধকারে ভরে গেল কম্পিউটার স্ক্রিন। অন্য অ্যাঙ্গেল থেকে আরেকটা ক্যামেরা এবার ধরেছে। অবয়ব চলে যাচ্ছে জানলার দিকে, বাইরে বেরিয়ে গেল। রাস্তার আলোয় ছায়ামূর্তিকে বোঝা যাচ্ছে। জানালা বন্ধ করে দিয়েছে ভেতরের সহযোগী। যা, আবার সব অন্ধকার। এরপরেও কিছুক্ষণ স্ক্রিন কালো। তারপরের ছবি আবার স্বাভাবিক। ঘর জুড়ে পিন পতন স্তব্ধতা। মুখ ঢেকে বসে আছেন ডেপুটি কমিশনার টমাস হার্ডি। কমিশনার ট্রুম্যান উত্তেজনা কমাতে বাঁ হাতের আঙুলে টোকা মারছেন টেবিলে। যোগুমামা বললেন, রিওয়াইন্ড করে প্রথম যেখানে হাতটা দেখা যাচ্ছে সেখানে নিয়ে যান। হ্যাঁ, এইখানে। এবার পরপর ছবিগুলোর স্টিল প্রিন্ট দিন। হাত কাঁচ তুলছে, শোকেসে ঢুকছে, আংটিটা তুলছে, মুঠোয় ভরছে, এই পর্যন্ত। আমি প্রিন্ট এখনই নিয়ে আসছি। কম্পিউটার সাহেব চটপট উঠে দাঁড়ালো। সিডিটা বের করে ফেলেছে। যোগুমামা অবাক হয়ে বললেন, কোথায় যাচ্ছেন? কোথাও যেতে হবে না। এই তো দেখছি এখানে কালার প্রিন্টার আছে। না স্যার, এখানে তো ডিজিটাল প্রিন্টটা হবে না। নিচের তলায় সব ব্যবস্থা আছে। বলছি তো কোনো দরকার নেই। অর্ডিনারি প্রিন্টে কাজ চলবে। ফুল সাইজ প্রিন্ট দিন। ছেলেটা খুব অনিচ্ছার সঙ্গে প্রিন্টগুলো বের করছে। যোগুমামা দেখছেন আর মাথা নাড়ছেন। এগিয়ে দিচ্ছেন কমিশনার সাহেবের দিকে। মোট 10টা প্রিন্ট। থ্যাঙ্কস। এবার মাস্টার সিডি বের করে আমায় দিন। কম্পিউটার অফ করে দিতে পারেন। সিডিটা যোগুমামার হাতে দিয়ে যুবক বলল, আমি তাহলে যাই স্যার। এত তারা কিসের? বসুন। যোগুমামা তাকালেন কমিশনার সাহেবের দিকে। দুজনের চোখে চোখে কি কথা হলো জানি না। কমিশনার ফোন তুলে কিছু বললেন। 1 মিনিটের মধ্যে 5 জন পুলিশ ঢুকে স্যালুট ঠুকল।
সোজা এগিয়ে গেল ছেলেটার দিকে, কাঁধ ধরে টেনে তুলছে। স্যার এটা কি হচ্ছে স্যার? এই কাজ ছাড়ো। তোমায় অ্যারেস্ট করা হচ্ছে আংটি চুরির কনস্পিরেসিতে ইনভলভ থাকার জন্যে। পুলিশ কোর্টে তোমার বিচার হবে। ওর পকেট থেকে সেলফোন বা রিভলভার যা পাবে সব বের করে নেবে। ওকে এমন জায়গায় আটকে রাখো যাতে কেউ জানতে না পারে যে ও কাস্টাডিতে আছে। কোনো ফোন এলে বলবে অফিস থেকে বেরিয়ে গেছে। ইজ দ্যাট ওকে ডক্টর মুখার্জি? 200%। লোকটাকে নিয়ে বেরিয়ে গেল পুলিশ। যোগু মামা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাবা যায় স্কটল্যান্ড ইয়ার্ডেও সর্ষের মধ্যে ভূত। মিস্টার ট্রুম্যান, এই মুহূর্তে আপনাকে দুটো কাজ করতে হবে। এক, আজ রাতে অপারেশন চালিয়ে আসল অপরাধীকে ধরতে হবে। দুই, ডক্টর শেফার্ডের সঙ্গে কথা বলে কাল আমাদের ইন্ডিয়া যাওয়ার ফার্স্ট ফ্লাইট ধরাবার ব্যবস্থা করতে হবে। প্রেফারেবলি লন্ডন দিল্লি ফ্লাইট। ইট উইল বি স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল। আপনারা কালই দেশে ফিরে যাবেন? নো, আমার দৃঢ় বিশ্বাস আলেকজান্ডারের আংটি এখন ইন্ডিয়ায় পাচার হয়ে গেছে। অপরাধীকে জেরা করলে স্বীকারও করবে। তখন জানা যাবে ভারতের কোথায় কার হেফাজতে ওটা এখন গচ্ছিত আছে। কিন্তু অত রাতে তো আর ভোরের প্লেনের টিকিট পাবেন না। আপনি এতটা শিওর? যোগু মামা হাসলেন। আমার ক্যালকুলেশন তাই বলছে। ঝুঁকে পড়লেন কমিশনারের দিকে। ফিসফিস করে দুজনের মধ্যে কিছু কথা হলো। এদিক পর্যন্ত পৌঁছল না, শুধু শুনলাম ট্রুম্যান বলছেন, দ্যাটস গ্রেট, ফাইন, আপনি নিশ্চিন্তে থাকুন। ওকে দেন, লাঞ্চ টাইম হয়ে গেছে, চল টুকলু। সে কি, আমাদের সঙ্গে লাঞ্চটুকু করে যান। ইউ আর আওয়ার অনারেবল গেস্ট। থ্যাংক ইউ মিস্টার ট্রুম্যান। গেস্ট হাউসে অর্ডার দেওয়া আছে। আমাদের সাদা নিশান এসে থামল গেস্ট হাউসের সামনে। ড্রাইভারের পাশে দুজন সাদা পোশাকের পুলিশ। তারা আগে নেমে দরজা খুলল। লক্ষ্য করলাম আমাদের গাড়ির ঠিক পেছনে এসে থেমেছে একটা পুলিশ ভ্যান। ভেতর থেকে 7-8 জন পুলিশ বেরিয়ে এসেছে। প্রত্যেকের হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র। ওরা চতুর্দিক দেখছে। ওদের মধ্যে থেকে দুজন এগিয়ে গেল গেস্ট হাউসের দিকে। বাকিরা আমাদের কর্ডন করে রয়েছে। বুঝলাম কমিশনার সাহেব আমাদের বিষয়ে কোনো ঝুঁকি নিতে চান না। গেস্ট হাউসের মেন গ্রিল গেট বন্ধ। গেটের পর ছোট উঠোন পেরিয়ে 6 তলা বাড়ি। গেটের পাশে কলিং বেল। আমরা গেট থেকে প্রায় 12 ফুট দূরত্বে। একজন পুলিশ কলিং বেলে আঙুল ঢোকালো। সঙ্গে সঙ্গে আকাশ ফাটা বিস্ফোরণ। অজস্র কেউটের মতো লাফিয়ে উঠল আগুনের লালচে ফনা। অন্তিম আর্তনাদ। আমার সর্বাঙ্গ আগুনের উত্তাপে ঝলসে গেল। গড়িয়ে পড়েছি গাড়ির বনেটের ওপর। ছিন্ন ভিন্ন দেহগুলো রাস্তায় পড়ে ছটফট করছে। রাজপথ রক্তে ভেসে যাচ্ছে। কি মর্মান্তিক দৃশ্য, অসহ্য। পুলিশের সাইরেন। কিন্তু এখন আর কিছু করার নেই। আমাদের ওই অবস্থাই হতো ওরা না থাকলে। যোগু মামা কোথায়? দাঁড়িয়ে মুখ মুছছেন, চোখ বন্ধ। মামা এমনিতে খুব কঠিন, অসহায় মৃত্যুর বিভৎস দৃশ্য সহ্য করতে পারেন না। উইন্ডোর বাইরে চকচকে নীল আকাশ, কোনাকুনি সমান্তরাল রেখায় লাল সূর্য, নিচে থোকা থোকা সাদা তুলোর ঢেউ, মেঘের অথই সমুদ্র। তার আড়ালে ঢাকা পড়ে আছে আমাদের খেলাঘর, হাসি কান্নায় ভরা পৃথিবী। 50,000 ফুট উঁচু দিয়ে উড়ে চলেছে ব্রিটিশ এয়ারওয়েজের পেল্লায় বিমান। প্রায় 1200 যাত্রী। ঠিক পাশে যোগু মামা, চশমা কপালে তোলা, চোখ বন্ধ। মামা, শরীর খারাপ লাগছে? না রে, শরীর ঠিক আছে, মনকে বশে আনতে পারছি না। যতবার কিছু ভাবতে চেষ্টা করছি ততবার কাল দুপুরের ছবিটা ভেসে উঠছে। উফ, কি রক্ত! ভুলতে চেষ্টা করছি, পারছি না। ভোলা অসম্ভব। দুটো ইয়াং ম্যান কয়েক সেকেন্ডে শেষ, শুধু একটা আংটির জন্য। কি সাংঘাতিক। তুমি আমি যখনই কোনো রহস্যে জড়িয়ে পড়ি, কেউ না কেউ মারা পড়বেই। আমাদের ওপর নিশ্চয়ই কোনো অভিশাপ আছে। দূর বোকা, যত বাজে কুসংস্কার। আসলে আংটিটা হয়ে গেল উপলক্ষ। জেদ, ক্রোধ আর প্রতিহিংসা হয়ে উঠল মেইন ফ্যাক্টর। ইন্ডিয়ান হয়ে আমরা ব্রিটিশ পুলিশকে সাহায্য করছি। অরিজিনালি যেটা ভারতের সম্পত্তি ছিল সেটা ব্রিটিশদের আবার ফেরত দিয়ে দেওয়ার জন্য তদন্ত করছি, এটা কিছুতেই মেনে নিতে পারছিল না।
ওর চোখে আমরা মির্জাফর, তাই সব রকম চেষ্টা করেছে আমাদের খতম করতে। হ্যাঁ, তাই দেখলাম। কাল রাতে যখন ওদের অ্যারেস্ট করে আনা হলো, অজয় পুরোহিতের চোখ দেখেছিলে? রাগে ঘৃণায় ফেটে পড়ছে, পারলে আমাদের ছিঁড়ে খায়। ও যে বিশ্বাস করতে শুরু করেছিল আংটির ন্যায্য মালিকানা ওদের, ওরাই রাজা পুরুর বংশধর, পুরোহিত। ইংরেজরা লুট করে নিয়ে এসেছিল, সুতরাং যেভাবে হোক ফেরত নিয়ে যেতে হবে। এই এক ধরনের মানসিক রোগ। ইতিহাসের চাকা যে পিছন দিকে ঘোরানো যায় না, এটা ওকে কে বোঝাবে? ওর সাবজেক্ট অ্যানথ্রোপোলজি। পড়তে শুরু করলো ভারতীয় রাজারাজরার কাহিনী, মহারাজাস অফ ইন্ডিয়া। অবাক হয়েছিলাম হঠাৎ এই বই পড়ছে কেন। স্রেফ কৌতূহল, নাকি রাজ ফ্যামিলির সঙ্গে ওদের সত্যি কোনো কানেকশন আছে? সত্যি কাল সারাদিন জুড়ে যেন সাইক্লোন বয়ে গেছে। সকালবেলায় আমাদের প্রথম অ্যাটেম্প্ট, তারপর স্কটল্যান্ড ইয়ার্ডে কমিশনারের ঘরে টানা 4 ঘন্টা ইনভেস্টিগেশন, ফেরার সময় ওই মর্মান্তিক ঘটনা, এরপর ছোটাছুটি, হাসপাতাল, ছাড়া পেয়ে আবার স্কটল্যান্ড ইয়ার্ডের সদর দপ্তর। ঠিক 7টায় আচমকা বাড়ি এবং মিউজিয়ামে হানা দিয়ে তুলে আনা হয়েছিল ডক্টর অজয় পুরোহিত, ভাইপো বিক্রম ও তার বউ রেশমিকে। প্রায় একই সময় টিগর সেন্টার থেকে নিয়ে আসা হলো সুনীল আচার্যকে। এই আইডিয়াটাও মামার। সুনীলবাবু পুরোহিতদের বাড়িতে থাকবেন, ফোন ধরবেন, দেশ থেকে যদি কোনো ফোন আসে সুনীলবাবু বলবেন ওরা 3 জন 2 দিনের জন্য হঠাৎ বাইরে বেড়াতে গেছেন। সুনীল আচার্যকে বিক্রমের বাবা মা সবাই চেনেন, সন্দেহ করবেন না। সঙ্গে একজন পুলিশ অফিসারকেও রাখা হয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডে ওনাদের আনার পর শুরু হলো ম্যারাথন ইন্টারোগেশন। সে দেখার মতো ব্যাপার। ঘর ভর্তি অজস্র মেশিন, কম্পিউটার, ক্যামেরা, নানা রঙের আলো, 6 জন স্পেশালিস্ট অফিসার ঘিরে রয়েছেন। এর মধ্যেই বারবার ফোন আসছিল সেলফোনে। বুবলাই করল, নমাসি করলেন, সব শেষে ভারত থেকে বাবা। কিছুটা শুনেছেন, তবে আমরা যে ইন্ডিয়া যাচ্ছি সেটা কাউকে বলিনি। অবশেষে রাত 11টায় ব্রেক করলেন ওরিয়েন্টাল গ্যালারির কিউরেটর ডক্টর অজয় পুরোহিত। ঠিক তার আগেই যোগুমামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন। সেই রাতের ভিডিও স্ক্রিনিং করতে করতে এক জায়গায় ছবি থামিয়ে জিজ্ঞেস করেছেন, এই হাতটা চিনতে পারেন ডক্টর পুরোহিত? আপনার ডান হাতটা একবার দেখান তো। ক্লোজ সার্কিট ক্যামেরায় তোলা ভিডিওর সেই মোক্ষম জায়গাটা, যেখানে পেন্সিল টর্চের আলোয় স্পষ্ট একটা হাত কাঁচ তুলছে, অন্য হাত মুঠোয় ভরে তুলে আনছে আলেকজান্ডারের আংটি। হাতটার কবজির পরেই লম্বা কাটা দাগ। ডক্টর পুরোহিত প্রথম রিফ্লেক্সের সঙ্গে সঙ্গে হাত লুকোনোর চেষ্টা করলেন, তারপর এলিয়ে পড়লেন সোফায়। একে একে স্বীকার করে নিলেন। এয়ার হোস্টেস পাইনাপেল জুস দিয়ে গেছে। গ্লাসে চুমুক দিয়ে বললাম, মামা, ডক্টর পুরোহিতকে কখন তোমার প্রথম সন্দেহ হলো? মিউজিয়াম থেকে ফিরতে ফিরতে রাতে যখন প্রথম থ্রেটনিং কল এলো। তুই সবচেয়ে ভালো জানিস, আমাদের লন্ডনের ল্যান্ড নাম্বার বাইরের লোকেদের মধ্যে জানতেন মাত্র 3 জন, ডিরেক্টর, বিক্রম ও সুনীল। তুই হিথ্রোয় দিয়েছিলি বিক্রম সুনীলকে, আমি জন শেফার্ডকে। শেফার্ড আর সুনীলবাবু সকালে ফোনও করেন। আমরা বিক্রমদের বাড়ি হয়ে মিউজিয়ামে যাই। ওখানে বিক্রমের কাকার সঙ্গে আলাপ হলো। অজয় সে কথা বাড়িতে জানাতে সুনীল নিশ্চয়ই আমাদের সম্পর্কে ভালো ভালো কথা বলে। ওরা ভয় পেয়ে গেল এবং ভুল করল। দলবীর সিং নামে এক ভুয়ো বন্ধুর পরিচয় দিয়ে বুবলাইয়ের কাছ থেকে আমাদের জিম্মায় থাকা চক্রবর্তীদার সেলফোন নাম্বার নিল। ফোন করে ভয় দেখালো আমাদের। অন্য কোনো সোর্স হবে কি করে? লন্ডনে আমাদের তো কেউ চেনেই না। কিন্তু প্রথম দিন নিজেই যে ক্লোজ সার্কিট ক্যামেরার কথা বললেন, উইলসন ভুলে গিয়েছিলেন? গুড অ্যাক্টিং, আমাদের বিশ্বাস অর্জন করার জন্য। অজয় জানতো স্কটল্যান্ড ইয়ার্ডের কম্পিউটার অ্যানালিস্ট এসে সিডি কপি করে নিয়ে গেছে। তাকে ওর সেটিং করা আছে। ফিল্ম নষ্ট হয়ে গেছে বলে এডিট করে রাখবে, ফিল্মে ধরা পড়বে না। ফোনে বলছিল না, পুলিশ তদন্ত করে করুক, তোমার মামা যেন এর মধ্যে না থাকেন। তাছাড়া বিশ্বনাথ প্যাটেলকে ডিরেক্টর নয়, উনি ফোন করে ফেরত দেওয়া উচিত বলেছিলেন। প্যাটেল জেরার সময় পুলিশকে সে কথা বলেছিলেন, পুলিশ বিশ্বাস করেনি। কিন্তু ওই রকম নিশ্ছিদ্র সিকিউরিটির চোখ এড়িয়ে হল ঘরের ভেতর পর্যন্ত পৌঁছলো কি করে? হলগুলো সব বন্ধ, বাইরে রক্ষী টহল দিচ্ছে। সিকিউরিটির লোককে হাত না করতে পারলে কি করে পৌঁছবে? বিশ্বনাথজিকে ফোন করে সেই চেষ্টাই করেছিল,
বাজিয়ে দেখতে চেয়েছিল, কিন্তু কাজ হলো না। তখন দুর্দান্ত একটা মতলব আঁটল। আমি হতভম্ব হয়ে শুনছি। প্রথম কথা, অজয় বহুদিন ব্রিটিশ মিউজিয়ামে চাকরি করছে। জানতো মিউজিয়ামের যেখানে ইন্ডিয়া হলগুলো, সেটা পেছন দিক, সবচেয়ে দুর্বল নিরাপত্তা। গ্যারাজ আছে, গাড়ি পার্ক করা থাকে, লোকজন কেউ থাকে না। ওই হলের একটা জানলা বেছে নিল, তার লক আলগাভাবে খুলে রাখল। এদিকে আবার করল কি, বাকিংহাম প্যালেসের রয়্যাল গার্ডদের মধ্যে থেকে একজন রিটায়ার্ড গার্ডকে খুঁজে বের করল, যার কাজ সকাল থেকে ম্যানিকিন অর্থাৎ পুতুলের মতো দাঁড়িয়ে থাকা। ওই হলের এক কোণে। লোকে মনে করবে মোমের তৈরি ম্যানিকিন, দ্রষ্টব্য হিসেবে এনে রাখা হয়েছে। 2 দিন দাঁড়াবার চুক্তি হলো। প্রথম দিন রিহার্সাল, পরদিন ফাইনাল অপারেশন। লোকটার কাজ মিউজিয়াম বন্ধ হয়ে যাওয়ার পর হলে যখন তালা দিয়ে দেবে, সে জীবন্ত হয়ে উঠবে। সার্কিট সুইচগুলো অফ করবে, আলো নেভাবে, জানলা খুলে দড়ির মই ঝোলাবে। পুরোহিত তার আগেই গ্যারাজ দিয়ে উঠে দোতলা পর্যন্ত এসে অপেক্ষা করবে, তারপর মই বেয়ে ওপরে উঠে আসবে, জানলা দিয়ে ঢুকে পড়বে হলের ভেতরে। ক্লোজড সার্কিট ক্যামেরাগুলো অফ করলো না কেন? তাহলে তো ধরা পড়তো না। অফ করার উপায় নেই বলে, সেন্ট্রালি অপারেটেড। বাপরে, কি ইন্টেলিজেন্স! একটা কথা বলো, তুমি কি করে অত শিওর হচ্ছিলে আংটিটা ভারতে ফেরত চলে গেছে? আগে থেকে টিকিট পর্যন্ত কাটিয়ে রাখলে। মনে নেই, বিক্রম বলেছিল বাবা এদেশে এসেছিলেন, সপ্তাহখানেক আগে দেশে ফিরে গেছেন। ওরা তো ভাবতে পারেনি মান্থলি ক্লিনিংয়ের সময় উইলসনের হাতে নকলটা ধরা পড়বে। যথেষ্ট যত্ন নিয়ে বানিয়েছিল, সাধারণ চোখে আসল নকল তফাৎ করা যায় না। এক্সকিউজ মি, ভেজ অর নন ভেজ? এয়ার হোস্ট্রেস ট্রলি নিয়ে এসে হাজির হয়েছে। মামা বললেন, নন ভেজ। এবার একটু খেয়ে ঘুমোবার চেষ্টা কর। টাইম জোন ক্রস করব, আমরা পুবে যাচ্ছি। হিসেব মতো 8 ঘন্টা লাগলেও ঘড়ির কাঁটায় 13 ঘন্টার ফারাক হবে। দিল্লি পৌঁছতে পৌঁছতে সন্ধে। আমরা কি রাতে অমৃতসর পৌঁছচ্ছি? না না, দিল্লি থেকে প্রায় 450 কিলোমিটার, পাকিস্তান বর্ডারের কাছে। ওভারনাইট ট্রেন জার্নি, কাল ভোরে অমৃতসর। খুঁজে পাবে তো? বিজয় আংটিটা কোন জায়গায় লুকিয়ে রেখেছেন সেটা তো অজয় বলতে পারেননি। দেখা যাক। যোগু মামা একটু চিন্তা করলেন, তারপর বললেন, শেষ পর্যন্ত যদি না পাই তবে পুলিশই দাওয়াই দিতে হবে। কালকে পট্টনায়ককে বলে রেখেছি, সব ব্যবস্থা করা থাকবে। আজ পৌঁছে না হয় আরেকবার কথা বলে নেব। এসি ফার্স্ট ক্লাসের ঠিক সামনে অপেক্ষা করছিলেন। সাদা সাফারি, সাদা পাগড়ি, চোখে রিমলেস চশমা, দুহাতে বড় কাগজে ইংরেজিতে ছাপা ডক্টর JB মুখার্জি। আমরা পা বাড়াতেই উনি এগিয়ে এলেন, হাত বাড়িয়ে বললেন, গুড মর্নিং ডক্টর মুখার্জি, দিস ইজ দলবীর সিং, SP অমৃতসর সিটি, অ্যাট ইউর সার্ভিস স্যার। খচ করে উঠল। সেই রাতে বুবলাইকে মামার বন্ধু পরিচয় দিয়ে ফোন করেছিল দলবীর সিং নামেরই এক ব্যক্তি। যোগু মামার দিকে তাকাতে উনি হেসে বললেন, একেই বলে কাকতালীয়। দলবীর বুঝতে না পেরে বললেন, কিছু বলছেন স্যারজি? না, আপনার নামের কোনো এক বদমাস ফোন করেছিল লন্ডনে। এনিওয়ে, প্রোগ্রাম সব সেট করা আছে? हाँ जी, कल से बड़ी 4 पासे प्लेन ड्रेस्ड पुलिस पोस्टिंग আছে। हमारा निजर फोर्स कोनो घटना घटे नहीं, तो अभी क्या आप उधर ही सीधे जाएंगे? হ্যাঁ, এক্সট্রা ফোর্স নিয়ে নিন, লেডি পুলিশ রাখবেন। আমরা বাড়িতে ঢোকার পর পর সব ঢুকে পড়বে। বাড়িতে মোট কজন? माँ बाप, 2 बेटा 2 बहू, 4 बच्चे, वो दरवान भी लेकर मोट 3 काजिर लोग, टोटल 13 जन। आइए सर जी, गाड़ी तैयार है। অমৃতসর শহর ছাড়িয়ে দিল্লি রোড, ফাঁকা রাস্তায় আরও 10-12 মিনিট ড্রাইভ। প্রথমে ইউথ হস্টেল, তারপর হাইওয়ের ওপর সাদা পাথরের বিরাট বাড়ি, সামনে অনেকখানি জমি নিয়ে বাগান, লোহার ফটক, ঘড়ি দেখলাম, সবে সকাল 7টা। পরপর 2-3 বার জোড়ালো হর্ন। একজন ধুতি কুর্তা পরা মাঝবয়সী লোক ফটকের ওপর এসে দাঁড়ালো। কাকে চান? বিজয়জির সঙ্গে দেখা করতে এসেছি। 1 ঘন্টা পরে আসুন, বড়বাবু ঘুম থেকে ওঠেননি। বলো আমরা লন্ডন থেকে আসছি,
অজয়জি বিক্রমজি কিছু জরুরি কাগজ পাঠিয়েছেন, পরে আর আসতে পারবো না। ফটক বন্ধ রেখে লোকটা দ্রুত বাড়ির ভেতর চলে গেল। 1 মিনিটের মধ্যে একই রকম গতিতে বেরিয়ে এসে ফটক খুলে পাশে দাঁড়ালো। আমাদের গাড়ি বাগান পেরিয়ে ভেতরে ঢুকে এসে দাঁড়ালো। গলা পেলাম, রামেশ্বর, সাপদের ওপরে নিয়ে এসো। বাঁদিকে সিঁড়ি দিয়ে রামেশ্বরের পিছু পিছু আমরা দোতলায় উঠলাম। পোর্টিকোর ওপর 3-4টে গার্ডেন চেয়ার পাতা। ইজি চেয়ারে সাদা ধবধবে গোঁপ চুলের ভদ্রলোককে দেখে চোখ বুজে বলে দেওয়া যায় ইনিই বিক্রমের বাবা বিজয় পুরোহিত। বাপ ছেলের মুখে খুব মিল। বসুন। আপনাদের নাম? আমি জগবন্ধু মুখার্জি, ও আমার ভাগ্নে অর্ণব। ইনি আমাদের লোকাল ফ্রেন্ড। দলবীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিজয় বললেন, আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। যাকে জরুরি কি দেবেন দিন। বিক্রম পাঠিয়েছে। ওরা কোথায় বলুন তো? কাল রাতে ফোন করেছিলাম, ওরা এক বন্ধু ধরেছিল, বলল ওরা সবাই বেড়াতে গেছে। মামার সঙ্গে আমার চোখাচোখি হলো। উনি আর কিছু বলেননি? না। কি হয়েছে? ওহো, আপনাকে বলতে খারাপ লাগছে, আলেকজান্ডারের আংটি যেটা মিউজিয়াম থেকে চুরি গেছিল, তার তদন্তে আপনার ভাই অজয় পুরোহিত দোষী সাব্যস্ত হয়েছেন। ওরা হোল ফ্যামিলি অ্যারেস্টেড। কি? মুহূর্তে সোজা হয়ে বসেছেন বৃদ্ধ, দু চোখ উত্তেজনায় ফেটে পড়ছে। অজয়কে ধরেছে? ওর কাছে আংটি পেয়েছে? না, তবে অজয়বাবু দোষ স্বীকার করে নিয়েছেন, বলেও দিয়েছেন আংটি কোথায়। বলে দিয়েছে? কি বলেছে? আপনারা কারা? কোত্থেকে এসেছেন বলুন তো, শিগগির বলুন, আমি ছেলেদের ডাকছি। অনিল, মুকেশ, জলদি দাঁড়াও, ওদের প্রত্যেকে নিজস্ব রিভলভার আছে। কোনো লাভ হবে না বিজয়জি। আপনার বাড়ির মধ্যে প্রতিটা ঘরে পুলিশ ঢুকে পড়েছে, প্রত্যেকের হাতে রাইফেল। ওরা কাউকে নড়াচড়া করতে দেবে না, আপনি ডাকলেও কেউ আর আসতে পারবে না। জোকের মুখে নুন পড়ল। বিজয়ের তর্জন গর্জন থেমে গেছে, নিশ্চল, নির্বাক, চোখ দুটো জ্বলছে খাঁচায় বদ্ধ বাঘের মতো। আমরা তৈরি হয়েই এসেছি বিজয়জি। আপনি বৃদ্ধ মানুষ, আপনাকে টানা হ্যাঁচড়া করতে চাইছি না। আংটিটা দিয়ে দিন, কোনো অশান্তি হবে না। আংটি? আংটি আমার কাছে আসছে কোত্থেকে? আমি আংটির কথা জানিই না। তাই? আপনার ভাই যে স্কটল্যান্ড ইয়ার্ডকে জানিয়েছেন দাদাকে দিয়ে ওই আংটি ভারতে পাঠিয়ে দিয়েছেন। বাজে কথা, জুটবাত। আমি আনতে যাব কেন? ওই আংটিকে অরিজিনালি আপনাদের ফ্যামিলি প্রপার্টি মনে করেন, তাই না এত কাণ্ড। শুনুন, কথা বাড়িয়ে লাভ নেই। আপনি তাহলে দিচ্ছেন না? আমার কাছে নেই তো দেব কি করে? বেশ, আমরা খুঁজে দেখছি। যদি খুঁজে না পাই, তারপর পুলিশ যা করার করবে। কথা কিভাবে বের করতে হয় পুলিশ খুব ভালো জানে। বিজয় পুরোহিত কোনো জবাব দিলেন না। যোগুমামা কয়েক মুহূর্ত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, চলুন দলবীরজি। 3 তলা অট্টালিকা। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছি বিজয় পুরোহিতের শোবার ঘরে। ঠিক পরেই ঠাকুর ঘর। মনে হয় ঠিক জায়গায় এসে গেছি। আগাগোড়া গোলাপি মার্বেল দিয়ে তৈরি ঠাকুর ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন। ধূপ অগরুর সৌরভ ছড়িয়ে আছে। পূব দিক জুড়ে দেবদেবীর অধিষ্ঠান। পরপর হনুমান, কৃষ্ণ, গণেশ, কার্তিক, অষ্টভুজা দুর্গা, রাম, সীতা, বৈষ্ণোদেবী, সবার মধ্যমণি মা লক্ষ্মী, প্রায় 5 ফুটের দেবী মূর্তি, রূপোর তৈরি। সর্বাঙ্গে বহুমূল্য সব অলঙ্কার। বোঝা যায় লক্ষ্মীমাতাই পরিবারের কুলদেবী। যোগুমামা ঘরের মাঝখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলেন, তারপর এগিয়ে গেলেন লক্ষ্মী দেবীর দিকে। বিগ্রহের বাঁ হাতের সোনায় মোড়া ঝাঁপির ভিতর হাত ঢুকিয়ে দিলেন এবং উত্তেজনায় প্রায় চেঁচিয়ে উঠলেন, পেয়েছি, পেয়েছি। স্থানকাল ভুলে ছুটে গেলাম। মামার হাত থেকে আংটিটা ছিনিয়ে নিয়ে তালুর মধ্যে রেখে দেখছি, এই সেই দুর্লভ আংটি, জেড পাথরের কারুকার্য করা, 2500 বছর বয়স। ঝাও রাজা পড়েছেন, আলেকজান্ডার পড়েছেন, পুরু পড়েছেন, তারপর কত শতাব্দী সহস্রাব্দ পার হয়ে গেছে, এখনো অবিকল। অতীত যেন কথা বলছে আমাদের হাতের মুঠোয়। ভাবতেই রোম খাড়া হয়ে উঠছে। দলবীর যোগুমামার হাত ধরে ঝাঁকাচ্ছেন। सर जी व्हाट अ गेस सर जी, आपके बारे में बहुत सुना था, अभी मुझे विश्वास हुआ। लेकिन सर जी आप कैसे इतने कंफर्म थे कि वो अंगूठी इधर ही मिलेगी? सिंपल लॉजिक मिस्टर सिंह। যোগুমামার মুখে উজ্জ্বল হাসি।
বললেন, যুগ যুগ ধরে এই ফ্যামিলি এই আংটিকে দেবতা জ্ঞানে পুজো করে এসেছে। ওরা বিশ্বাস করত এই আংটিটাই ওদের বংশের সুখ সমৃদ্ধির প্রাণ ভ্রমরা। তারপর 19 শতকে ইংরেজরা লুট করে নিয়ে গেল ওদেশে। ফের যখন অদ্ভুত যোগাযোগে ওদের উত্তরসূরি বিলেতে বসে জানতে পারল ওরা এর আসল মালিক, তখন ক্ষেপে উঠল যে কোনো মূল্যে তাকে চুরি করে ভারতে নিজেদের কাছে এনে রাখার। শেষ অবধি সেটাও যখন সম্ভব হলো, তখন এমন একটা শুভ জিনিস এনে কোথায় রাখে মানুষ? বাড়ির সবচেয়ে পবিত্র স্থান ঠাকুর ঘরে। প্রায় 150 বছর আগে যে ঠাকুর ঘর থেকেই উঠিয়ে নিয়ে গেছিল ইংরেজরা, কিন্তু ঠাকুর ঘরে খোলাখুলি জায়গায় এখন রাখা যায় না, কারো চোখে পড়ে যেতে পারে। তাহলে কোথায়? কুলদেবী লক্ষ্মীর বিগ্রহের বাঁ হাতে জড়িয়ে আছে ঝাঁপিকে। বিশ্বাসীদের কাছে এই ঝাঁপি সমৃদ্ধির প্রতীক, যথেষ্ট নিরাপদ স্থানও বটে। দলবীর সিং পুরো বোবা। মামা, খবরটা দেবে না? হ্যাঁ, নিশ্চয়ই। দেখ কাণ্ড, উত্তেজনায় ভুলেই গেছি। মিস্টার সিং, আপনার সেল ফোনটা একটু দেবেন, লন্ডনে এখনই জানাতে হবে। প্রথমেই ডায়াল করলাম নমাসির বাড়ি। বাজছে। কি ব্যাপার? বেজে যাচ্ছে, ধরছে না কেন? ওহো, তাই তো, এখন তো লন্ডনে ভোর 4টে। প্রথম দুবার বেজে বেজে কেটে গেল। তৃতীয়বার বুবলাই এসে ধরেছে, ঘুমে জড়ানো গলা। হ্যালো বুবলাই দা, টুকলু, মামার সঙ্গে কথা বলো। বুবলাই, হাই বুবলাই। যোগু মামার গলায় এখন উচ্ছ্বাস ফেটে পড়ছে। উই হ্যাভ মেড ইট অ্যাট লাস্ট। আলেকজান্ডার দ্য গ্রেট এর আংটি এখন আমাদের সঙ্গে। বাবা, মা, বউ, শাশুড়ি সবাইকে খবর দে, তোর শ্বশুরকে আজকেই পুলিশ ছেড়ে দেবে। সুতরাং ইয়াং ম্যান, শেষ পর্যন্ত তোমার বিয়ে হচ্ছে। ধুতি পাঞ্জাবি পরা প্র্যাকটিস করো, আমরা কাল সকালে পৌঁছে যাচ্ছি। বরকর্তার স্পেশাল গিফট চাই চাই। এতক্ষণ আপনি শুনছিলেন যোগু মামার রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী আলেকজান্ডারের আংটি, রচনা ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। আজকের গল্প পাঠ তথা অর্ণব তথা টুকলুর ভূমিকায় ছিলাম আমি, সায়ন্তন। যোগু মামার ভূমিকায় ছিলেন শ্রদ্ধেয় শ্রী নরেন ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল রক্তিম, সৌমদ্বীপ, শঙ্খ, তৃষা, প্রভাকর, আর্য, ইন্দ্রনীল, শুভম, শ্রীরূপ, সৌরভ, ঋদ্ধি, নীল, অস্মিতা, সৃষ্টি, পার্থ এবং প্রদীপ্ত। এই গল্পের নাট্যরূপ নির্মাণ তথা অডিও রূপান্তরে ছিল দিশানি। গল্পের শব্দ সংযোজনে ছিল রণজয়, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে টিম পিক্সেলেট। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।